আমরা এতদিন ক্রিস্টালের কথা ডিসকাস করেছি, তো আর ক্রিস্টালের সিমেট্রি এইসব জিনিসগুলো ডিসকাস করেছি। তো আজকে একটা নতুন টাইপের সলিডের কথা বলবো, সেইটাকে বলে কোয়াজি পিরিয়ডিক ক্রিস্টাল বা কোয়াজি ক্রিস্টালস। ঠিক আছে, তো কোয়াজি ক্রিস্টালস হচ্ছে একটা শর্ট ফর্ম, যেটার পুরোটা হচ্ছে কোয়াজি পিরিয়ডিক ক্রিস্টালস। ঠিক আছে, তো অ্যারাউন্ড 30 বছরের একটু বেশি আগে পর্যন্ত সলিড ভাবা হতো দুটো টাইপের হয়, একটা হচ্ছে ক্রিস্টাল আর আরেকটা হচ্ছে অ্যামরফাস সলিডস। ঠিক আছে, তো ক্রিস্টালের প্রপার্টি কি? ক্রিস্টালের প্রপার্টি হচ্ছে এর মধ্যে লং রেঞ্জ ট্রান্সলেশনাল অর্ডার থাকে, যেটা আমরা ডিসকাস করেছি। এর মানে হচ্ছে যে যদি আমরা ক্রিস্টালের একটা জায়গাকে দেখি, সেইটাকে ট্রান্সলেট করিয়ে করিয়ে আমরা পুরো ক্রিস্টালে কী কী আছে সেটা বুঝতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে ক্রিস্টালের যে কোনো প্রপার্টি একটা জায়গায় যা হবে, একটা পার্টিকুলার ডিস্টেন্স পরে পরে সেটা রিপিট হবে, আর সেটা ইনডেফিনিটলি হতে থাকবে। তো লং রেঞ্জ ট্রান্সলেশনাল অর্ডার আছে। এছাড়া কি আছে? এছাড়া আছে হচ্ছে লং রেঞ্জ ওরিয়েন্টেশনাল অর্ডার আছে। মানে ওরিয়েন্টেশনাল অর্ডার বলতে আমরা কি বুঝি, যে লোকালি যে বন্ডসগুলো সেগুলো যেই সব অ্যাঙ্গেলে আছে, সেইটা একটা জায়গায় যা আছে অনেকটা দূরেও সেই একইভাবে আছে। তো ওই ওরিয়েন্টেশনটা ওই জায়গাটায় যেইভাবে আছে অনেকটা দূরেও সেই একইভাবে সেটা কোরিলেটেড। আর এছাড়া আরেকটা জিনিস আছে, ওই যে পয়েন্ট গ্রুপ সিমেট্রিগুলো আছে। ঠিক আছে, তো ক্রিস্টালোগ্রাফিক পয়েন্ট সিমেট্রি, ঠিক আছে, যেগুলো আমরা আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি। তো ক্রিস্টালের এইগুলো হচ্ছে প্রপার্টি। অ্যামরফাস সলিডস কি? অ্যামরফাস সলিডস যেগুলোর একটা টাইপের অ্যামরফাস সলিড হচ্ছে গ্লাস, আর সেগুলোর প্রপার্টি হচ্ছে সেগুলোর স্ট্রাকচারটা অনেকটা লিকুইডের মতন, আর সেগুলোর মধ্যে কোনো লং রেঞ্জ কোরিলেশন নেই। ঠিক আছে, কোনো অ্যামরফাস সলিডে শর্ট রেঞ্জ কিছু কিছু কোরিলেশন দেখা যায়, মিডিয়াম রেঞ্জ কিছু কিছু কোরিলেশন দেখা যায়, কিন্তু লং রেঞ্জ কোরিলেশন থাকে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডেফিনিশন অফ অ্যামরফাস সলিডস। আর এই এক একটা এক্সাম্পলে বা এক একটা স্পেসিমেনে কিছু এক্সট্রা প্রপার্টিস থাকতে পারে যেগুলো ইউনিভার্সাল নয়। তো আমরা এই ক্রিস্টালিন সলিডের একটা জিনিস আগে ডিসকাস করেছি, যে এই লং রেঞ্জ ট্রান্সলেশনাল অর্ডারটা থাকার জন্য আমাদের যেই রোটেশনসগুলো অ্যালাউড, সেগুলো যা ইচ্ছে হতে পারে না, শুধু 1, 2, 3, 4 আর 6 ফোল্ড রোটেশনস অ্যালাউড। আর এর বাইরে কোনো কিছুই অ্যালাউড না, যেমন এর মাঝখানে পড়ে গেছে 5 ফোল্ড রোটেশন অ্যালাউড না, আর এর বেশি যে 7 ফোল্ড, 8 ফোল্ড, 9 ফোল্ড, 10 ফোল্ড এসব কোনো রোটেশনসই অ্যালাউড নয়। তো মোটামুটি এইটা লোকে বিশ্বাস করতো যে কোনো একটা সলিড এক্সিস্ট করতে পারে না যেগুলোতে এর বাইরে কোনো রোটেশন দেখা যেতে পারে। তো 1984-এ ড্যান শেটম্যান বলে একজন, সে একটা ইলেকট্রন ডিফ্র্যাকশন প্যাটার্ন পেয়েছিল, যেইটাতে একটা 10 ফোল্ড প্যাটার্ন দেখা যাচ্ছিল। ঠিক আছে, তো মানে একটা পয়েন্ট ছিল, একটা সেন্ট্রাল স্পট থাকে, সেন্ট্রাল ব্রাইট স্পট। যদি আমি একটা রের সামনে একটা স্যাম্পল রাখি, তো একদম ওই স্যাম্পলটা যদি না রাখতাম যেই জায়গাটায় লাইটটা আসতো, সেই জায়গাটা একটা ব্রাইট স্পট থাকে, আর এর পাশে ও 10খানা স্পট দেখতে পেয়েছিল। 5,
তো এরকম 10খানা একটা পয়েন্টের চারিপাশে স্পট দেখতে পেয়েছিল। তো সে ভেবেছিল যে কিছু একটা ভুল থাকতে পারে, তাই জন্য অনেক দিন ধরে এক্সপেরিমেন্টে রিপিট করে করে কনফার্ম করেছিল যে এরকম একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। তো এই 10টা স্পট আইদার 10-fold সিমেট্রি থেকে আসতে পারে বা 5-fold সিমেট্রি থেকেও আসতে পারে। তো সেইটা পরে জানা গেছিল সে যে সিমেট্রিটা দেখেছিল সেটা হচ্ছে একটা আইকোসাহিড্রাল সিমেট্রি দেখেছিল। তো আমরা একটা আইকোসাহিড্রন নিয়ে কথা বলেছিলাম একটা ক্লাসে। তো আইকোসাহিড্রাল সিমেট্রিতে কি থাকে, আইকোসাহিড্রনে কয়েকটা 5-fold অ্যাক্সিস থাকে। তো সেই 5-fold অ্যাক্সিসের সিগনেচার হিসেবে এই ডিফ্র্যাকশন প্যাটার্নটা সে দেখতে পেয়েছিল। আর তারপরে এইটাই হচ্ছে ফার্স্ট কোয়াজি ক্রিস্টালের একটা এক্সপেরিমেন্টাল ভ্যালিডেশন। আর তারপরে জিনিসটার থিওরি আর আরও এক্সপেরিমেন্ট করে যে ফিল্ডটা আরও বিল্ড আপ হয়েছে। আর এইসবের জন্য 2011-তে এনাকে নোবেল প্রাইজ কেমিস্ট্রিতে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই 2011 নোবেল প্রাইজ। তো এই টপিকটা বেশ নতুন, মানে তাদের সিলেবাসের যে বাকি টপিকগুলো তার তুলনায় একটা মোটামুটি নতুন একটা টপিক, যদিও 30 বছর মতন হয়ে গেছে, 30 বছরের বেশি হয়ে গেছে, তাও মোটামুটি নতুন একটা টপিক। তো এবার আমরা ফার্স্টে এই 5-fold 10-foldের ব্যাপারটা একবার বলে দিই। তো যদি একটা অড নাম্বার রোটেশনাল সিমেট্রি থাকে, যেমন 3-fold রোটেশন সিমেট্রি, তাহলে আমাদের যে ব্রাইট স্পটটা থাকে তো সেইটার চারিদিকে 3টে আরও ব্রাইট স্পটস থাকে ওই 3-fold রোটেশন সিমেট্রি থেকে। তো ডিফ্র্যাকশন প্যাটার্নটা এরকম দেখতে হওয়া উচিত। কিন্তু ওই মানে যে ক্রিস্টালোগ্রাফিক প্লেনগুলো সেইগুলোর যে মানে সবকটা প্লেনকে নেগেটিভ করলে যে প্লেনগুলো হয় সেইগুলোর করেসপন্ডিং কিছু কিছু স্পটস থাকে, সেগুলো এক্স্যাক্টলি এই স্পটটাকে নেগেটিভ করলে, মানে এইটা যদি আমাদের একটা ধরা যাক HKL প্লেন থেকে আসে, তাহলে L বার প্লেন থেকে যে স্পটটা আসে সেটা এক্স্যাক্টলি এটার উল্টো দিকে আসে, ঠিক আছে। তো সিমিলারলি এইটার যে ইনভার্স যে প্লেনটা সেইটার এদিক থেকে তার স্পটটা এখানে আসে। তো আমাদের অরিজিনাল স্পটগুলো ছিল এই 3টে। তো এইটার ইনভার্স প্লেনটা থেকে এখানে একটা স্পট আসে, এইটার ইনভার্স থেকে এখানে একটা স্পট আসে, আর এইটার থেকে এখানে একটা স্পট আসে। তো গোটাগুটি প্যাটার্নটা দেখার সময় দেখে মনে হয় যে এখানে 6টা ইকুইভ্যালেন্ট স্পটস আছে। তো এইগুলোর ব্রাইটনেসটা এক্স্যাক্টলি সেম, কেননা ওই ব্রাইটনেসটা ইজ রিলেটেড টু একটা ফ্যাক্টর যেটা এই HKL আর L বারের জন্য এক্স্যাক্টলি সেম হয়। তো এই একটা প্যাটার্নটা একটা 6-fold সিমেট্রি দেখতে পাওয়া যায়। সিমিলারলি যে কোনো একটা অড নাম্বারের জন্য সেটা ডবল ফোল্ড সিমেট্রিক একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পাওয়া যায়। তার জন্য এই যে প্যাটার্নটা আইকোসাহিড্রাল একটা সিস্টেমের 5-fold অ্যাক্সিসের থেকে দেখা গেছিলো, সেটাতে একটা 10-fold সিমেট্রি দেখা গেছিলো, ঠিক আছে। তো সেইটা ছিল ওই অরিজিনাল একটা 3-dimensional কোয়াজি ক্রিস্টাল। তো এইবার আমরা ফার্স্টে কোয়াজি ক্রিস্টালটা কী সেটা একবার বলে নিয়ে 1-dimensional কোয়াজি ক্রিস্টাল কী সেটা একটু বোঝার চেষ্টা করব। আর তারপরে আমরা আর একটু হায়ার ডাইমেনশনসের কথা একটু করে বলবো, ঠিক আছে। তো আমরা কি বলেছি যে ক্রিস্টালটায় আছে হচ্ছে লং রেঞ্জ ট্রান্সলেশনাল অর্ডার, লং রেঞ্জ ওরিয়েন্টেশনাল অর্ডার আর ক্রিস্টালোগ্রাফিক পয়েন্ট সিমেট্রি, ঠিক আছে। তো আমাদের কোয়াজি ক্রিস্টালে কি থাকে, কোয়াজি ক্রিস্টালে লং রেঞ্জ ট্রান্সলেশনাল অর্ডারটা থাকে না, তার জায়গায় থাকে হচ্ছে তো কোয়াজি ক্রিস্টাল তো এইটাতে থাকে হচ্ছে লং রেঞ্জ ওরিয়েন্টেশনাল অর্ডার থাকে। মানে লোকালি ধরা যাক কয়েকটা ডাইরেকশানে বন্ডসগুলো আছে, অনেকটা দূরে মানে ইনফিনিটলি দূরেও ওই একই কয়েকটা ডাইরেকশানেই বন্ডসগুলো থাকবে। তো এইটা হচ্ছে লং রেঞ্জ ওরিয়েন্টেশনাল অর্ডার। এছাড়া থাকে একটা হচ্ছে ফাইনাইট
নাম্বার অফ বেসিক ইউনিট সেলস, ঠিক আছে। আর সেইটার একটা অল্টারনেটিভ হচ্ছে, সেটা বলবো। তো বেসিক ইউনিট সেল বলতে আমরা কি বুঝি, আমাদের ক্রিস্টাল, যখন আমরা ক্রিস্টালের কথা ডিসকাস করেছিলাম, তো তখন আমরা একটা বেসিক ইউনিট সেল ডিফাইন করতে পারি যেটাকে রিপিট করে করে ক্রিস্টালটা বানানো যেতে পারে, ঠিক আছে। তো সিমিলারলি এই কোয়াজি ক্রিস্টালও একটা একটা যদি একটা ওয়ান ডাইমেনশনাল কোয়াজি ক্রিস্টাল ভাবি, তাহলে সেটাতে অ্যাটলিস্ট দু রকম ইউনিট সেল ইউজ করে সেটাকে রিপিট করে করে বানানো যেতে পারে, ঠিক আছে। তো একটা ফাইনাইট নাম্বার অফ, যেমন ক্রিস্টালে একটাই ইউনিট সেলকে রিপিট করে করে বানানো যেতে পারে, তো এই কোয়াজি ক্রিস্টালটা একটার বেশি ইউনিট সেলকে রিপিট করে করে কোয়াজি ক্রিস্টালটা বানানো হয়। তো সেই ইউনিট সেলটা কতগুলো ডিফারেন্ট ইউনিট সেলকে আমরা রিপিট করে করে বানাচ্ছি, সেই নাম্বারটা যেন ফাইনাইট হয়, এটার একটা রিকোয়ারমেন্ট অফ কোয়াজি ক্রিস্টাল, ঠিক আছে। আর সেইটার ইকুইভ্যালেন্ট একটা রিকোয়ারমেন্ট হচ্ছে, মানে এইটা ইজ ইকুয়াল টু, যদি এক একটা পয়েন্ট দেখি বা এক একটা সাইড দেখি, তো সেইটার সব থেকে কাছে আর নিয়ারেস্ট সাইডটা কতটা দূরে, সেই যে সেপারেশনটা, সেই মিনিমাম সেপারেশন between sides is finite, ঠিক আছে। তো যদি এটা ফাইনাইট নাম্বার অফ ইউনিট সেলস হয়, তাহলে ওই ইউনিট সেলগুলো কী কী আছে, আর সেগুলোর প্রত্যেকটার মধ্যে যদি আমরা এই নিয়ারেস্ট নেবারের ডিস্টেন্সগুলো দেখি, তার মধ্যে যে মিনিমাম নাম্বারটা থাকবে সেইটা একটা কিছু নাম্বার হবে। তো সেই নাম্বারটা একটা ওয়েল ডিফাইন্ড নাম্বার হবে। সিমিলারলি যদি এই মিনিমাম ডিস্টেন্সটা একটা ফাইনাইট হয়, তাহলে একটা ফাইনাইট নাম্বার অফ ইউনিট সেলস হয়। এই মানে এইটার প্রুফটা কেন এটা সেটা অতটা মানে সিম্পল না, কিন্তু মানে মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে যদি এটা না হয় তাহলে এটা হওয়ার চান্সটা একটু কম, ঠিক আছে। তো এই দুটো রিকোয়ারমেন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট, আইদার ফাইনাইট নাম্বার অফ বেসিক ইউনিট সেলস হবে, বা একটা মিনিমাম সেপারেশনটা ওয়েল ডিফাইন্ড হবে, যে দুটো পার্টিকেল খুব কাছে আসতে পারে না। তো আমি যদি একটা র্যান্ডাম অ্যারে অফ পয়েন্টস নিই, তাহলে দুটো পার্টিকেল আরবিট্রারিলি ক্লোজ আসতে পারে, আর সেইটা কোয়াজি ক্রিস্টালে হয় না। আর আমরা আরেকটা জিনিস যেটা দেখেছিলাম আগে, একটা অতটা ডিটেলসে হয়তো ডিসকাস করিনি, যে একটা ক্রিস্টালের জন্য আমরা একটা উইগনার সিড সেল ডিসকাস করতে পারি। সিমিলারলি একটা র্যান্ডাম অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমসের জন্য একটা ভরোনয় সেল হয়। তো এই ইউনিট সেলের একটা একভাবে ডিফাইন করতে গেলে একটা ইউনিট সেলকে ভরোনয় সেল দিয়ে রিপ্লেস করা যেতে পারে, মানে একটা ভরোনয় সেলকে একটা ইউনিট সেলের মতন করে ভাবা যেতে পারে। আর সেই ভরোনয় সেল কত রকমের হবে সেই নাম্বারটা হচ্ছে ফাইনাইট। তো ফাইনাইট নাম্বার অফ বেসিক ইউনিট সেলস উইচ আর ইকুইভ্যালেন্ট টু ভরোনয় সেলস, ঠিক আছে। এই ভরোনয় সেলসটা কি আরেকবার মনে করিয়ে দেবো, জাস্ট থার্ড রিকোয়ারমেন্টটা কোয়াজি ক্রিস্টালের বলে নিয়ে তারপরে। তো থার্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে যে একটা কোয়াজি ক্রিস্টালে কোয়াজি পিরিয়ডিক ট্রান্সলেশনাল অর্ডার থাকবে। তো এইটার মানে কি সেইটা আমরা আস্তে আস্তে সেটা বুঝতে পারবো আরও কোয়াজি ক্রিস্টাল ডিসকাস করতে করতে। কিন্তু মানে একটা পিরিয়ডিক ট্রান্সলেশনাল অর্ডারও থাকবে না, আবার টোটালি র্যান্ডামনেসও থাকবে না। তো একটা তার মাঝামাঝি একটা জিনিস যেটা হচ্ছে কোয়াজি ক্রিস্টালিন ট্রান্সলেশনাল অর্ডার থাকবে। তো একবার মনে করি দিই এই বেসিক ইউনিট সেলসের একটা ভার্সন যেটা ভরোনয় সেলস, সেটা কি। তো সেইটা মানে সবাই মোস্ট প্রবলি জানি যে সেটা হচ্ছে যে একটা র্যান্ডাম অ্যারে যদি থাকে, মানে আমরা এতদিন ক্রিস্টালের কথা ভাবছিলাম, তার জায়গায় যদি অনেকগুলো পয়েন্ট থাকে, মানে 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল, আপাতত আমি 2 ডাইমেনশনের কথা ভেবেছি, তাহলে আমরা এক একটা পয়েন্টের অ্যারাউন্ডে একটা রিজিয়নের কথা ভাবতে পারি, যেই রিজিয়নটা ওই পয়েন্টের থেকে যতটা কাছে অতটা কাছে অন্য কোনো পয়েন্টের থেকে নয়। তো যেমন আমি যদি এখানে একটা লাইন টানি,
এরকম একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে এটা হচ্ছে ওই উইগনার সিক্স সেলের মতনই একটা কনস্ট্রাকশন, কিন্তু প্রত্যেকটা সাইডে করলে আলাদা আলাদা শেপ পাবো। তো এখানে যদি এই দুটো পয়েন্টের মাঝখানে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টানি, তাহলে এই রিজিয়নটা যেটা এই লাইনটার এই সাইডে আছে সেইটা এই পয়েন্টটার বেশি কাছে কম্পেয়ার টু ওই পয়েন্টটা, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি এরকম এই দুটোর মাঝখানেরটা টানি, সেটারও একই প্রপার্টি আছে, এই সাইডটা এই পয়েন্টটার থেকে অনেকটা দূরে কম্পেয়ার টু এই পয়েন্টটা। তো এই পয়েন্টের অ্যারাউন্ডে যদি আমরা উইগনার সিক্স সেল বা ভরনয় সেল এই ক্ষেত্রে কনস্ট্রাক্ট করার চেষ্টা করি, তাহলে এইটা হবে। তো নেক্সট এই সাইডটার জন্য আমরা এরকম একটা লাইন টানতে পারি, এই দুটো পয়েন্টের জন্য এরকম একটা, এগুলো সব পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো আঁকছি। তারপরে এই দুটো পয়েন্টের জন্য আমরা এটা আঁকতে পারি, তারপরে এই দুটো পয়েন্টের জন্য আমরা এটা আঁকতে পারি, তারপরে এই দুটো পয়েন্টের জন্য আমরা এরকম একটা আঁকতে পারি, ঠিক আছে। তো এটা করার পর আমরা একটা রিজিয়ন পেলাম, এই রিজিয়নটা যেটা এই পয়েন্টের চেয়ে যতটা কাছে ততটা আর কোনো পয়েন্টের থেকে কাছে নয়, ঠিক আছে। এটা এই পয়েন্টটার ভরনয় সেল, ঠিক আছে। সেম কাজটা আমরা অন্য একটা জায়গায় গিয়ে করতে পারি, এইখানটায় গিয়ে করতে পারি, ঠিক আছে। তো এইখানটায় গিয়ে যদি একটা র্যান্ডাম অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে কিন্তু আমরা এই সেম শেপটা পাবো না, যেমন এইখানটায় করলে আমরা এরকম টাইপের কিছু একটা পাবো। ঠিক আছে, তো এইটার শেপটা ওইটার থেকে আলাদা, মানে এটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাইড আছে, আর এটাতে কটা ছিল, একটা দুটো তিনটে, এটাতেও ছটা সাইড ছিল, এটাতে দেখে দুটোতেই ছটা সাইড আছে, কিন্তু সাইডগুলো একটু অন্য, মানে বন্ড অ্যাঙ্গেলগুলো আলাদা, সাইডের লেন্থগুলো আলাদা, তো এই দুটো ডিফারেন্ট ইউনিট সেলস। তো এইটাকে রিপিট করে করে সলিডটা বানানো যাবে না। আর তো একটা নন পিরিয়ডিক যদি আমরা একটা অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্টস ভাবি, তাহলে সেইগুলোর ভরনয় সেলগুলো এক একটা পয়েন্টের আলাদা আলাদা হবে। আর কোয়াজিক্রিস্টালের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম কতগুলো শেপ হবে সেটা যেন ফাইনাইট হয়, ঠিক আছে। তো এইবার এটা বলার পরে একটু কোয়াজি পিরিয়ডিক ফাংশন কি সেটা একবার ডিসকাস করে নেব, মানে যেটা এখানে একটা থার্ড রিকোয়ারমেন্ট, কোয়াজি পিরিয়ডিক ট্রান্সলেশনাল অর্ডার, তো সেইটা এবার ডিসকাস করব। তো আমাদের ওয়ান ডাইমেনশনে পিরিয়ডিক ফাংশন কাকে বলে? তো এটা খুবই সিম্পল, যদি একটা ফাংশন এফ এক্স দিয়ে ডিনোট করি, তাহলে যদি আমাদের এফ এক্স প্লাস এল ইজ ইকুয়াল টু এফ এক্স হয় ফর অল এক্স, তাহলে এই ফাংশনটাকে বলবো একটা পিরিয়ডিক, আর পিরিয়ডটা হচ্ছে এল। তো এই রকম টাইপের যদি আমরা একটা ফাংশনের কথা ভাবি, তাহলে আমরা একটা করসপন্ডিং একটা ওয়েভ ভেক্টর বা একটা কে ভ্যালুর কথা ভাবতে পারি, যেটা হচ্ছে 2π/L, আর সেই অরিজিনাল ফাংশনটাকে একটা ফুরিয়ার সিরিজের মতন করে লেখা যেতে পারে। তো এটাকে আমরা লিখতে পারি n = -∞ থেকে ইনফিনিটি অবধি, আর আমাদের ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলো থাকবে আর e⁻i(n)kx, ঠিক আছে, যেখানে এই কেটা হচ্ছে 2π/L। তো আমাদের যে ওয়েভ ভেক্টরগুলো আছে এই এক্সপ্যানশনে, সেই ওয়েভ ভেক্টরগুলো এই একটা ওয়েভ ভেক্টরের মাল্টিপলস, ইন্টিজার মাল্টিপলস, ঠিক আছে। তো আমাদের একটা এরকম কে আছে 2π/L, সেইটার বিভিন্ন মাল্টিপলসওয়ালা আমরা যদি একটা এরকম একটা ইনফিনিটলি লং একটা লিনিয়ার কম্বিনেশন ভাবি, তো সেইটা একটা আরবিট্রারি একটা পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড এলকে রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। তো এইটাতে আমরা বসিয়ে দেখতে পারি যে এফ এক্স প্লাস এল বসালে আমরা এখানটায় কী পাবো, এখানে একটা ফ্যাক্টর পাবো যে কে এক্স প্লাস এল, যেখানে একটা এরকম টাইপের একটা ফ্যাক্টর পাবো e⁻i(n) আর 2π, ঠিক আছে। ওই এক্স প্লাস এল এর এলটা 2π/L এর এলটা কেটে যাবে, আর আমরা জানি যে e⁻2π এর মাল্টিপলস ইন্টু আই, সেইটা হচ্ছে 1, তার জন্য এই ফাংশনটা গ্যারেন্টি টু বি পিরিয়ডিক।
ঠিক আছে? তো এটা তোরা সবাই জানিস। তো এইটাকে আমরা একটা কোয়াজি পিরিয়ডিক ফাংশন দিয়ে রিপ্লেস করবো কী করে? তো এই কোয়াজি পিরিয়ডিক ফাংশনে এরকম একটা ওয়েভ ভেক্টরের জায়গায় অ্যাটলিস্ট দুটো ওয়েভ ভেক্টর দরকার, ঠিক আছে? তো ওয়ান ডাইমেনশনে তো আমাদের কি ছিল, আমরা এই এলটার কথা নাও জানতে পারতাম, আমাদের কেউ একটা কনস্ট্যান্ট একটা নাম্বার দিয়ে দিত যে কে নিয়ে এরকম একটা ফাংশন দিলে তাহলে আমরা এই ফাংশনটা যে পিরিয়ডিক সেটা বার করে ফেলতে পারতাম, যে এই ফাংশনটাকে 2π/k পিরিয়ডে এই ফাংশনটা রিপিট হয়, ঠিক আছে? তো সিমিলারলি আমাদের কোয়াজি পিরিয়ডিক ফাংশনে যদি এটাকে আমরা জেনারেলাইজ করি, তো আপাতত ওয়ান ডাইমেনশনাল জিনিসপত্রের কথা বলছি, তাহলে এইখানে যেমন একটা কে ছিল সিঙ্গেল ওয়েভ ভেক্টর অ্যান্ড ইটস মাল্টিপলসও ছিল, মানে এই যে এই কনস্ট্যান্টটাকে ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তো সেরকম একটা সিঙ্গেল নাম্বার ছিল, সেইটার মাল্টিপল ছিল, তার জায়গায় আমাদের অ্যাটলিস্ট দুটো নাম্বার দরকার, অ্যাটলিস্ট 2 ওয়েভ ভেক্টরস রিকোয়ার্ড, ঠিক আছে? তো একটা কোয়াজি পিরিয়ডিক ফাংশনকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা ফার্স্ট এটা দুটো দিয়ে লিখছি, তো আমাদের ওই এফ একটা ফাংশন অফ এক্স, তো আপাতত আমরা এই ডেফিনেশনটা মানে আমাদেরকে ফার্স্টেই একটা লোক এই ফাংশনটা হাতে ধরিয়ে দিতে পারতো, আর এই ফাংশনটায় যেই আমরা নোটিস করতাম যে প্রত্যেকটা জিনিস একটা কনস্ট্যান্টের ইন্টিজার মাল্টিপলস, তার মানে আমরা বুঝে যেতাম যে 2π ওভার ওই কনস্ট্যান্টটা মাস্ট বি ওই ফাংশনটার পিরিয়ড, ঠিক আছে? তো সিমিলারলি আমাদের যদি সেইটার জায়গায় আমাদের কেউ একটা এরকম টাইপের একটা ফাংশন দেয় যে n1 আর n2 দুটো আছে, গোজ ফ্রম -ইনফিনিটি টু ইনফিনিটি, আর কিছু কনস্ট্যান্ট আছে যেটাকে আমরা এফ n1 n2 দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? আর কি আছে, ই টু দি পাওয়ার ওই আই এক্স ফ্যাক্টরটা আছে, আর মানে এখানটায় যেমন আই এন কে ছিল, সিমিলারলি এখানে ওই এটার আই আর এক্সটা আছে, কিন্তু এন কে জায়গায় n1k1 প্লাস n2k2 আছে, ঠিক আছে? তো এইবার যদি আমাদের এইটা হতো যে k1/k2 ইজ আ র্যাশনাল নাম্বার হতো, তাহলে আমরা কি পেতাম যে এই এক একটা ফ্যাক্টর এই k1 এর মাল্টিপলসেও পিরিয়ডিক, মানে একটা জিনিস যদি এল পিরিয়ডে পিরিয়ডিক হয় তাহলে ওটা 2l পিরিয়ডেও পিরিয়ডিক, 3l পিরিয়ডেও পিরিয়ডিক। তো আমরা যদি দুটো পিরিয়ডিক ফাংশনের কম্বিনেশনের কথা ভাবি, যে এইগুলোর একটার পিরিয়ড হচ্ছে 3 আর একটার পিরিয়ড যদি 5 ভাবি, তাহলে ওই কম্বাইন্ড জিনিসটা মানে 3 পিরিয়ডটা 3, 6, 9, 12, 15 এগুলোতে রিপিট করছে, আর 5 পিরিয়ডের জিনিসটা 5, 10, 15 এগুলো সব কিছুতে রিপিট হচ্ছে, তো কম্বাইন্ড জিনিসটা 15 পিরিয়ডে রিপিট করবে। তো এই k1/k2 যদি র্যাশনাল নাম্বার হয় তাহলে এই গোটা ফাংশনটা দেন এফ এক্স উড বি পিরিয়ডিক, আর পিরিয়ডটা হবে হচ্ছে ওই পিরিয়ড ইকুয়াল টু এলসিএম হবে, এলসিএম অফ 2π/k1, মানে এই ফ্যাক্টরটা একটা পিরিয়ড দেবে আর 2π/k2 অন্য একটা পিরিয়ড দেবে, সেটার যে লোয়েস্ট কমন মাল্টিপলটা হবে সেইটা হচ্ছে এই ফাংশনটা ততক্ষণ পরপর রিপিট করবে, কেননা দুটো ফ্যাক্টরই তখন সেম হয়ে যাবে আর ফাংশনটা রিপিট করবে। এরপরে যদি আমরা ধরি যে ওই k1/k2 মানে এরকম একটা ফর্ম আমাদের কেউ দিয়েছে, আর ওই k1/k2টা ইররেশনাল, ঠিক আছে? তো k1/k2 ইজ অ্যান ইররেশনাল নাম্বার, তাহলে কি হবে যে আমাদের এই ফাংশনটা রিপিট কখনোই করবে না, মানে এই 2π/k1 এর
কোনো একটা মাল্টিপল 2π/k2-র কোনো একটা মাল্টিপল হবে না কখনোই। তো এটা মানে ইনফিনিটলি লং টাইম ওয়েট করলে রিপিট করবে, কিন্তু কিছুক্ষণ পর পর এইটা ওই ফাংশনটার আরবিট্রারিলি ক্লোজ এসে যাবে, ঠিক আছে? তো মানে আমরা যদি একটা প্রিডিটারমিন্ড একটা এপসিলনের কথা ভাবি, তো ওই এটার কোনো একটা মাল্টিপল আর অন্যটার কোনো একটা মাল্টিপলের মধ্যে ডিফারেন্সটা সেই প্রিডিটারমিন্ড যে স্মল নাম্বার সেটার থেকে ছোটো হতে পারে। তো ওই ডিটেলসগুলোতে আর যাচ্ছি না। তো মেন ব্যাপারটা হচ্ছে যে যদি k1/k2 যদি একটা ইররেশনাল নাম্বার হয়, তাহলে আমাদের এই ফাংশনটা, যে ফাংশনটা এখানে লেখা আছে, যে একটা কনস্ট্যান্ট বা লিনিয়ার কম্বিনেশন অফ এই টাইপের ফ্যাক্টরস, যেখানে ইন্টিজার আছে আর দুটো কনস্ট্যান্ট ওয়েভ ভেক্টর আছে যেগুলোর রেশিওটা ইররেশনাল, তাহলে আমাদের যে ফাংশনটা হবে সেটা আমাদের একটা কোয়াজি পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? ঠিক আছে, এই k1/k2টা যদি ইররেশনাল হয়, ঠিক আছে, তাহলে আমরা একটা কোয়াজি পিরিয়ডিক ফাংশন পাবো। কিন্তু আমাদের এই দুটো ওয়েভ ভেক্টরে থাকার দরকার ছিল না, দুটোর জায়গায় যে দুটোর বেশিও হয় তাহলেও কোনো অসুবিধা নেই। তো আমাদের যদি ইন প্রিন্সিপাল ক্যাপিটাল এন খানা থাকতো, যেখানে ক্যাপিটাল এনটা একের চেয়ে বেশি, তাহলেই আমাদের সেই সবকটা ফাংশনই কোয়াজি পিরিয়ডিক হতো। তাহলে আমাদের এখানে ওই এক্সপ্রেশনটা জেনারেলাইজ করলে কি হয়, যে n1 থেকে n এতগুলো ইন্টিজার আছে যেগুলো আমাদের -∞ টু ইনফিনিটি যাচ্ছে, আর একটা এফ আছে মানে যেটা হচ্ছে ওই ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলো n1 থেকে n ফুরিয়ার কোএফিসিয়েন্ট নয় এই ক্ষেত্রে, মানে ওটার জেনারেলাইজেশনটা। আর ই টু দি পাওয়ার কী আছে আমাদের ওই আই আর এক্স এর ফ্যাক্টরটা ছিল, আর n1 k1 প্লাস n2 k2 থেকে n ক্যাপিটাল এন কে ক্যাপিটাল এন, ঠিক আছে? তো আমাদের ক্যাপিটাল এনটা কনস্ট্যান্ট আছে, আর সেইগুলোর লিনিয়ার কম্বিনেশন মানে ইন্টিজার লিনিয়ার কম্বিনেশন বানাচ্ছি, নিয়ে সেটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে এক্সপোনেন্টে দিয়ে কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করে -∞ প্লাস ইনফিনিটি সাম করলে যে জিনিসটা পাবো সেইটা হচ্ছে আমাদের একটা জেনারেল কোয়াজি পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? এগুলো সবই আপাতত ওয়ান ডাইমেনশনের কথা বলছিলাম, ঠিক আছে? এবার হায়ার ডাইমেনশনসে গেলে কি হয়, তো ধরা যাক আমরা 3 ডাইমেনশনসটা বলে আমরা মানে এটা ইনক্লুডস অল ডাইমেনশনস, ঠিক আছে, বা ইন জেনারেল ডি ডাইমেনশনসই বলছি, ঠিক আছে? where d is any integer, any positive integer 1 2 3 যা ইচ্ছে হতে পারে, ঠিক আছে? তো তখন আমরা কি জানি যে আমাদের একটা যে কোনো ফাংশনকে একটা ধরা যাক একটা 3 ডাইমেনশনে যদি থাকে, তাহলে সেইটার যে পজিশন ভেক্টর দিয়ে ডিনোট করা যেতে পারে, আর সেটা পিরিয়ডিক হয় যদি আমরা সেটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আমাদের ওয়েভ ভেক্টর আছে, যে রেসিপ্রোকাল স্পেসে যে ওয়েভ ভেক্টরগুলো, তো সেই তো আমাদের কিছু কনস্ট্যান্ট আছে যেমন ওই ফুরিয়ার কোএফিসিয়েন্টের মতন, তার জেনারেলাইজেশন, আর ই টু দি পাওয়ার আই জি ডট আর, ঠিক আছে? তো এখানে জিটা কি, জিটা হচ্ছে আমাদের ওই রেসিপ্রোকাল ল্যাটিসের ভেক্টরগুলো। তো মানে জিটা হচ্ছে এটা লিনিয়ার কম্বিনেশন, মানে ইন্টিজার লিনিয়ার কম্বিনেশন n1 b1 প্লাস n2 b2 প্লাস ডট 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 n d, মানে এখানে এরকম ডি খানা আছে। তো 3 ডাইমেনশনে এরকম 3টে থাকবে, 3টে রেসিপ্রোকাল ল্যাটিস বেসিস ভেক্টরস থাকবে, যেগুলোকে আমরা যেগুলোর লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরসগুলো বানাতে পারবো। আর সেই টাইপের জি যতগুলো হয়, মানে জি এর উপর সাম, মানে n1 n2 সবকটার উপর সাম, এর অল পসিবল ভ্যালুজের উপর, সেই মানে বেসিক্যালি ওই আগের যে এক্সপ্রেশনটা ছিল তার জেনারেলাইজেশন টু ডি ডাইমেনশনস, ঠিক আছে? এখানে এটা যদি 1 ডাইমেনশন হতো তাহলে এইটা একটা স্কেলার হতো, আর জিটা হতো হচ্ছে ওই 2π/L
ব্যাস সেটাই হতো। তো এখানেও ওই যদি একটা কিউবিক ল্যাটিস হয় তাহলে তার এক একটা সাইডের এক একটা মানে তার যে তিনটে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর সেগুলো সব 2π/a হবে, আর ইন ডাইরেকশনস i হ্যাট j হ্যাট k হ্যাট, আর অন্য কোনো ল্যাটিস হলেও সেগুলোর ফর্মুলা তোরা সবাই জানিস। তো ওই যদি আমরা রেসিপ্রোকাল ল্যাটিসের লিনিয়ার কম্বিনেশন মানে এরকম একটা ফুরিয়ার সিরিজের মতন করে লিখতে পারি, মানে একটা d-ডাইমেনশনাল ফুরিয়ার সিরিজ, তাহলে ওই ফাংশনটা পিরিয়ডিক ইন d-ডাইমেনশনস, ঠিক আছে? তো এটা হচ্ছে, এটাকে আমরা একটা পিরিয়ডিক ফাংশনের ডেফিনেশন হিসেবে ধরতে পারি। আর এখানে আমরা কি দেখতে পারি যে আমরা যদি এফ অফ আর প্লাস টি ধরি, যেখানে টি হচ্ছে যে আমাদের যে ডাইরেক্ট ল্যাটিস সেখানে যে যতটা ডিস্টেন্স পর পর আমাদের ফাংশনটা রিপিট হচ্ছে সেইটা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে সামেশন ওভার জি এফ অফ জি ই টু দি পাওয়ার আই জি আর প্লাস টি, ঠিক আছে? আর আমরা এটা জানি যে জি ডট টি যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ইন্টিজার মাল্টিপলস অফ ইজ ইকুয়াল টু 2π টাইমস n, ওয়ার n ইজ অ্যান ইন্টিজার, ঠিক আছে? তাই জন্য ওই সেমভাবে ওই 1D-তে যে আর্গুমেন্টটা ঠিক সেইভাবেই এই ফ্যাক্টরটা, এই 2π টাইমস ইন্টিজারের ফ্যাক্টরটা সেটা সবসময় 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার আই 2π n(i) এটা ইজ ইকুয়াল টু 1, আর তার জন্য এই এফ আর প্লাস টি ইজ ইকুয়াল টু এফ টি, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু এফ অফ আর, ঠিক আছে? তো এই টিটা হচ্ছে ওই মানে ডাইরেক্ট ল্যাটিসের যে ল্যাটিস ভেক্টরসটা, মানে ওই বেসিস ভেক্টরসের ইন্টিজার লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে? তো এইটা হলে তাহলে আমরা বলবো একটা ফাংশন পিরিয়ডিক যদি তাকে এইভাবে এই ফর্মে লেখা যায়, ঠিক আছে? এটাকে আমরা ডেফিনেশনের মতন ভাবতে পারি, ঠিক আছে? তো সিমিলারলি আমাদের যদি কেউ তিনটে নন কোপ্লেনার ভেক্টরস দিয়ে দেয়, মানে যেই ডাইমেনশনে আছি সেই ডাইমেনশনটাকে স্প্যান করতে পারে এরকম অতগুলো ভেক্টরস, মানে 2 ডাইমেনশন হলে দুটো ভেক্টর যেগুলো লিনিয়ার নয় বা একলা লাইনে নয়, বা 3 ডাইমেনশনে হলে তিনটে ভেক্টর যেগুলো একটা প্লেনে নয়, তো সেরকম যদি তিনখানা ভেক্টরস দিয়ে দেয়, নিয়ে আমাদেরকে এরকম একটা ফাংশন দিয়ে দেয় যে এই ফর্মেই যদি ফাংশনটা দিয়ে দেয় তাহলে আমরা সেইটার করেসপন্ডিং ডাইরেক্ট ল্যাটিসটা কী হয় সেটা আমরা বার করে নিতে পারবো। তো এটাকে আমরা একটা ডেফিনিশন ধরতে পারি অফ a function which is periodic in d dimensions, ঠিক আছে? তো এইবার আমরা এইটাকে এই টাইপের ডেফিনিশনটাকে জেনারেলাইজ করে একটা কোয়াজি ক্রিস্টাল ডি ডাইমেনশনে কী হয় সেটা বলবো। তো সেটা বলার আগে একবার মনে করিয়ে দিই যে এই যে এই কনস্ট্যান্টগুলো, এই ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলো কী করে মানে সেগুলোর ভ্যালুটা দিই। তো ওইগুলোর ভ্যালুগুলো হচ্ছে, ওগুলো তোরা জানিস যে এফ জি এইটা হচ্ছে 1/v, যেমন ওই 1/l ছিল ডাইরেক্ট ল্যাটিসে, অ্যাকচুয়ালি ওটা মেনশন করতে ভুলে গেছি মোস্ট প্রবলি। যাই হোক, ওগুলো জাস্ট তোরা আগে জানি, মানে একটা ইউনিট সেলের উপর ইন্টিগ্রেট করব। আর আমাদের অরিজিনাল যে ফাংশনটা ছিল এফ অফ আর ই টু দি পাওয়ার মাইনাস আই জি ডট আর, ঠিক আছে? তো এইটা করলে আমরা ওই ফুরিয়ার কোএফিসিয়েন্টের মতন যে ইকুইভ্যালেন্ট যে জিনিসগুলো সেগুলো পেয়ে যাব, ঠিক আছে? এবার আমরা এটা বলার পর ওই কোয়াজি পিরিয়ডিক ফাংশন ডি ডাইমেনশনসে কী হবে সেটা মেনশন করছি। তো আমাদের একটা কোয়াজি পিরিয়ডিক ফাংশনের জন্য দরকার হচ্ছে যে ফাংশনটা এই ফর্মে লেখা যাওয়া উচিত, যে এইটা হচ্ছে সাম ওভার কে, মানে যে কেগুলো ওই রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরস নয়, আর ওই ফুরিয়ার কোএফিসিয়েন্টের ইকুইভ্যালেন্ট কিছু নাম্বারস আছে, আর ই টু দি পাওয়ার আই কে ডট আর, ঠিক আছে? যেখানে আমাদের এই কেগুলো
হচ্ছে n1 c1 প্লাস n2 c2 প্লাস ডট ডট প্লাস n ক্যাপিটাল N cn, আর এই কটা এরকম সি ভেক্টরসগুলো আছে সেইটা ইজ গ্রেটার দেন নাম্বার অফ ডাইমেনশনস উই আর ইন। আর এই সিগুলো হচ্ছে এমন যাতে মানে একটা এর মধ্যে যে কোনো একটাকে চুজ করলে অন্যগুলোর লিনিয়ার কম্বিনেশনে যদি লিখতে চাই তাহলে আমাদের ইরেশনাল নাম্বারের লিনিয়ার কম্বিনেশন নিতে হবে, ঠিক আছে? তো CI is an irrational linear combination of CJs j not equal to I. এইটা একটা রিকোয়ারমেন্ট। তো আমাদের কি দরকার, এই যদি আমাদের ডি ডাইমেনশনসে ডিটার বেশি ভেক্টরস নিই তাহলে তার মধ্যে সবকটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, কেননা মানে যদি আমরা 2 ডাইমেনশনস নিই তাহলে যদি 3টে ভেক্টর নিই তাহলে ওই থার্ড ভেক্টরটা সবসময় দুটো ভেক্টরের একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যেতে পারে। তো সিমিলারলি এখানেও আমরা ডি ডাইমেনশনের ডি এর চেয়ে বেশি নিয়েছি, তো তাহলে ওগুলোর সবাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, কিন্তু ওই যে ওগুলোর মধ্যে যে রিলেশনশিপগুলো সেগুলো যেন র্যাশনাল নাম্বারস দিয়ে না এক্সপ্রেস করা যেতে পারে, ঠিক আছে? তো সেইটা যদি হয় তাহলে আমরা যদি একটা ফাংশনকে এরকমভাবে লিখতে পারি যেখানে ওই একদম ওই ফুরিয়ার সিরিজের মতন যে এক্সপ্রেশনটা ছিল, যেখানে আমাদের এখানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরস ছিল, সেটাকে আমরা অন্য ভেক্টরসের লিনিয়ার কম্বিনেশনে কনভার্ট করলাম। মানে আমাদের এইখানে এগুলো রেসিপ্রোকাল ল্যাটিসের বেসিস ভেক্টরস ছিল, তার জায়গায় আমরা কয়েকটা কনস্ট্যান্ট ভেক্টরস দিয়ে রিপ্লেস করেছি। আর এরকম কখানা আছে, ওই যতগুলো আগের কেসে ছিল মানে ডি খানা ছিল, মানে যেই ডাইমেনশনসে 3 ডাইমেনশনে 3টে ছিল, তো এখানে 3 ডাইমেনশনে থাকলে 3টের বেশি এরকম ভেক্টর দরকার, অ্যাটলিস্ট 4টে ভেক্টর দরকার। 1 ডাইমেনশনে থাকলে অ্যাটলিস্ট 2টো ভেক্টর দরকার, যেগুলো মিউচুয়ালি মানে সেগুলো ইররেশনাল, মানে যে দুটোকে যদি আমি 5 বার অ্যাড করি যেন থার্ডটা না বেরিয়ে আসে, ঠিক আছে? তো সেই রকম যদি সিচুয়েশন হয় আর আমরা এরকম একটা ফাংশন কনসিডার করি তাহলে সেইটা হচ্ছে একটা কোয়াজি পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? তো দুটো পিরিয়ডিক ফাংশনকে কম্বাইন করে যেটা বলছিলাম একটা পিরিয়ডিক বা একটা কোয়াজি পিরিয়ডিক ফাংশন বানানো যেতে পারে। তাহলে সেটার এক্সাম্পলটা কি? তো একটা যদি আমরা দেখি যে একটা আমাদের cos x আছে ফাংশন, ঠিক আছে? তো cos x টা কীরকম দেখতে? cos x টা হচ্ছে এরকম টাইপের দেখতে, ঠিক আছে? এইটা 2π হয়েছে আর এরকম রিপিট হবে, ঠিক আছে? এর সাথে যদি আমি এটা cos 3x অ্যাড করি তাহলে কি হবে? তাহলে এই গোটা ফাংশনটা এই cos 3x টায় কী হবে? cos 3x এ এরকম 3টে সাইকেল এই 2π দিয়ে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে 2π। তো এই গোটা ফাংশনটাও এরপরে যদি আমরা এই দুটোকে যদি অ্যাড করি তাহলে যেটা হবে এইটার কন্ট্রিবিউশন আর এইটার কন্ট্রিবিউশন দুটোই রিপিট করবে এটার পর থেকে। তো গোটা ফাংশনটার পিরিয়ডটাই 2π থেকে যাবে, মানে এই ফার্স্ট ফাংশনটার পিরিয়ডটা। সিমিলারলি যদি আমরা এরকম রাখি যে একটার পিরিয়ড আর মানে এরকম টাইপের একটা কেস cos 3x আছে, আর তো cos 3x-টাকে আমি আর একটু বড় করে আঁকছি। তো cos 3x-টা এটা ধরো 2π/3 পরপর রিপিট করছে, ঠিক আছে? তো আপাতত আমি এখানে 2π/3 এঁকেছি, ঠিক আছে? তো এর সাথে যদি আমি অ্যাড করি যে cos 3x প্লাস cos 7x, ঠিক আছে? তো cos 7x কী হবে? 2π/7-এ ওটার একটা সাইকেল হবে। তো মোটামুটি এরকম জায়গায় তো এই মানে এই 2π/3-তে দুটো একসাথে হবে না, কিন্তু যদি আমরা এইটার 7টা সাইকেল নিই আর এটা 3টে সাইকেল নিই, মানে এটা যখন 2π-তে পৌঁছেছে তখন এটাও এরকমভাবে পৌঁছেছে, ঠিক আছে?
মানে এখানে কিছু রিপিট করে করে এরকমভাবে এখানে পৌঁছেছে। আর সিমিলারলি এটাও ঠিক একইভাবে এখানে পৌঁছবে, আর একটু বেশি সাইকেলস করে করে এখানে পৌঁছবে 2π-তে। তারপরে ফাংশনটা 0-তে যা ছিল সেরকমভাবেই রিপিট করতে থাকবে। তো এই গোটা ফাংশনটার কম্বাইন্ড পিরিয়ডটা এটা 2π পিরিয়ড হবে, ঠিক আছে? তো এইটা তবু এটা পিরিয়ডিক ফাংশন হয়ে যাবে, যেটার পিরিয়ডটা ইন্ডিভিজুয়াল ফাংশনসগুলোর থেকে বেশি, ঠিক আছে? দুটো একসাথে যখন আবার একই ফেজে আসবে সেইটার পর থেকে আবার রিপিট করতে শুরু করবে, ঠিক আছে? এবার থার্ড, যদি আমরা এই দুটোর বাইরে যদি একটা থার্ড কথা সিচুয়েশন ভাবি, যেইখানে এই দুটোর মধ্যে যে রেশিওটা, যে ওয়েভ ভেক্টরগুলো কনসিডার করছি, এই 3, 7 এইগুলো, তো আমাদের একটা কস এক্সি ধরছি সিম্পলিসিটির জন্য, আর একটা হচ্ছে কস √3, ঠিক আছে? একটা ইরেশনাল নাম্বার ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে কী হবে? তাহলে এইটা 2π পরপর রিপিট করবে, আর এইটা রিপিট করবে 2π√3 পরপর, ঠিক আছে? কিন্তু 2π এর কোনো মাল্টিপেলই 2π√3 কোনো মাল্টিপেলের সাথে একসাথে হবে না। তো এই ফাংশন দুটো যদি এরকমভাবে দেখি, তো এটা এই 2π পরপর রিপিট করছে, এই ফার্স্ট কন্ট্রিবিউশনটা, আর সেকেন্ড ফাংশনটা মোটামুটি এই এতটা, মানে 4π এর চেয়ে, সরি এটা 2π/√3, তো 2π/√3 মানে এরকম জায়গা অবধি, তো এরকম একটা সাইকেলে ওটা রিপিট করছে, ঠিক আছে? তো আর এই জায়গাটা তো 2π/3, 2π এর হাফের একটু বেশি হওয়া উচিত, এরকম এটাকে 2π/√3 ধরছি, হ্যাঁ? এটা আর একটু এদিকে হবে। তো যাই হোক, দুটো ফাংশন, এবার 2π/√3 কোনো মাল্টিপেল আর 2π এর কোনো মাল্টিপেল সেম নয়। তো এই ফাংশনগুলোকে অ্যাড করলে কখনোই এমন একটা সিচুয়েশন আসবে না যে এই জায়গাটার মতনই আমরা আরেকটা জায়গাকে ভাবতে পারছি যেখানে দুটো ফাংশনই এক্স্যাক্টলি এক, ঠিক আছে? 2π ইন্টু কোনো ইন্টিজারই 2π/√3 ইন্টু অন্য কোনো ইন্টিজার নয়। তো মানে ওদের রেশিওটা ইরেশনাল। তো এই দুটো ফাংশনেরকে অ্যাড করলে যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে কোয়াজি পিরিয়ডিক। মানে দুটো ফাংশন খুব কাছাকাছি আসে অনেকবার, কিন্তু ওদের কোনো পিরিয়ড নেই, মানে কোনো পিরিয়ড পরপর ওটা রিপিট করে না, ঠিক আছে? আমরা এবার 1D কোয়াজি পিরিয়ডিক সিকোয়েন্সের কিছু কিছু এক্সাম্পল ডিসকাস করব। তো ফার্স্টটা হচ্ছে, সেটাকে বলে ফিবোনাচি চেইন, ঠিক আছে? ফিবোনাচি সিরিজ তোরা সবাই হয়তো পড়েছিস, তো সেইটারই একটা ভার্সন এটা, ঠিক আছে? তো এটাতে কি আছে, আমাদের দুখানা সিকোয়েন্স আছে বা দুখানা সেগমেন্ট আছে। একটা হচ্ছে লং সেগমেন্ট, মানে এটা আমরা এরকম একটা লং সেগমেন্ট হিসেবে ভাবতে পারি, আর এটা হচ্ছে শর্ট, ঠিক আছে? তো এবার এইটার কম্বিনেশন দিয়ে দিয়ে, মানে এল আর এস এর একটা সিকোয়েন্স বানিয়ে আমরা একটা কোয়াজি পিরিয়ডিক একটা প্যাটার্নের কথা ভাবতে পারি, ঠিক আছে? এগুলো যারা তোরা মিউজিক নিয়ে একটু ভাবিস, মানে তবলা ফবলাতে, সেগুলোতেও এরকম হয় যে একটা লম্বা একটা কিছু একটা ফ্রেজ আছে, একটা শর্ট ফ্রেজ আছে, তো সেইগুলোর কম্বিনেশন নিয়ে লোকেরা বিভিন্ন জিনিস, বিভিন্ন লম্বা একটা কম্পোজিশনের কথা ভাবে। আর সেই টাইপের জিনিস, মানে এমনি সলিডসে, নেচারে সব জায়গায় একই টাইপের মডেলস দিয়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে? তো এই আপাতত আমরা যেটা ডিসকাস করছি কোয়াজি ক্রিস্টাল, তো সেখানে আমাদের দুটো সেগমেন্ট আছে, একটা লং একটা শর্ট, আর আমাদের কিছু রুলস আছে। তো রুলস হচ্ছে যে আমাদের একটা স্টেপ পরে আমাদের ধরা যাক একটা স্টার্টিং একটা সিড আছে, মানে সিড বলতে মানে এল এস এল এরকম একটা কিছু একটা সিকোয়েন্স অফ এলস অ্যান্ড এসেস আছে, ঠিক আছে? এইটাকে নিয়ে আমরা নেক্সট সিকোয়েন্সটা বানাবো কী করে, সেইটার একটা রুল। তো আমাদের রুলটা হচ্ছে যে প্রত্যেকটা একটা স্টেপে, in one step, একটা এস এল এ কনভার্ট হয়ে যায়, আর একটা এল এস এ কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এইটার আর একটা মোটিভেশন ছিল যে ওই র্যাবিটসের পপুলেশন কী করে
বাড়ে সেটা ভাবা। তো এই সেই কনটেক্সটে এই এলটাকে ডিনোট করা হয় যে একটা কাপল অফ অ্যাডাল্ট র্যাবিটস, আর এসটা হচ্ছে কাপল অফ ইয়াং র্যাবিটস। ঠিক আছে? তো এই অ্যাডাল্ট যে খরগোশগুলো সেইগুলো একটা জেনারেশন পরে, মানে একটা কিছু একটা দিন বা একটা মাস পরে ওই একটা অ্যাডাল্ট কাপল অফ র্যাবিটস একটা ইয়াং কাপল অফ র্যাবিটস, মানে এটা সবসময় দুটো দুটো করে এই মডেলটায় কনসিডার করা হচ্ছে, মানে একটা কাপল অফ অ্যাডাল্ট র্যাবিটস একটা কাপল অফ ইয়াং র্যাবিটসকে জন্ম দেয়। তো সেই জন্য ওই অ্যাডাল্ট র্যাবিটসটা মানে নিজেরাও থাকে, প্লাস ওই ইয়াং র্যাবিটসের কাপলটা অ্যাড হয়ে গেল। আর ওই ছোটো র্যাবিটসগুলো একটা জেনারেশন পর ছোটো র্যাবিটসগুলো বড় হয়ে যায়, তো ইয়াং র্যাবিটসের কাপলটা বড় হয়ে এলে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? এইটা হচ্ছে রুল। তো এটা দিয়ে আমরা কী করে একটা ক্রিস্টাল টাইপের জিনিস বানাতে পারি? তো ধরা যাক আমাদের একটা ছোটো একটা র্যাবিটের কাপল ছিল, তাহলে ওটা একটা স্টেপ পরে কি হবে, এই রুল অনুযায়ী এসটা এল হয়ে যাবে। ঠিক আছে? তো একটা স্টেপ পরে এটা এসটা এল হয়ে গেল, তারপরে কি হবে, এই এলটা এই রুল অনুযায়ী এল এস হয়ে যাবে। ঠিক আছে? তারপরে কি হবে, এই এলটা আবার এল এস হয়ে যাবে, আর এই এসটা এল হয়ে যাবে। ঠিক আছে? তারপরে কি হবে, এই এলটা এল এস হয়ে যাবে, এই এসটা এল হয়ে যাবে, আর এই এলটা এল এস হয়ে যাবে। ঠিক আছে? তারপরে কি হবে, তারপরে যেটা হবে এইটা লাস্ট যেটা লিখছি, এই এলটা এল এস হয়ে যাবে, এই এসটা এল হয়ে যাবে, এই এলটা এল এস হয়ে যাবে, এই এলটা এল এস হয়ে যাবে, আর এই এসটা এল হয়ে যাবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে এইটার যেটা লিখলাম এতটা এটার সাথে কমন, আর বাকিটা ছিল এইটা এল এস এল, এটা এখানে। সিমিলারলি এখানে এই ফার্স্ট তিনটে হচ্ছে আগেরটার মতনই, আর লাস্ট দুটো হচ্ছে তার আগেরটা। এখানেও তাই, ফার্স্ট দুটো হচ্ছে আগেরটার মতনই, আর লাস্টটা হচ্ছে তার আগেরটা। এখানেও তাই, ফার্স্টটা হচ্ছে এটা, লাস্টটা আগেরটা, প্রথম দিকে সেম রুলটা নেই, মানে ভাবা যেতে পারে প্রথমে কিছু নেইটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? তো এই মানে আমরা রুলটাকে এইভাবেও ভাবতে পারি, বা এইভাবে ভাবতে পারি যে এটার সাথে এর আগেরটাকে যোগ করে দেওয়া। তো এখানে এটা লিখবো আর তার আগেরটা তার পাশে লিখবো, এরকম করে করে আমরা সিকোয়েন্সটা বানাতে পারি। তো ফাইনালি আমরা একটা যদি সিকোয়েন্স পেয়ে যাই, তাহলে আমরা কি করব, যে আমরা বলেছিলাম যে এল মানে একটা লং সেগমেন্ট, এসটা হচ্ছে একটা শর্ট সেগমেন্ট। তো আমাদের একটা যদি লাইন থাকে, লাইনটাকে আমরা ফার্স্টে একটা লং সেগমেন্ট রাখবো, এই লাইনটাকে যদি করি, তারপরে একটা শর্ট সেগমেন্ট রাখবো, তারপরে দুটো লং সেগমেন্ট রাখবো, তারপরে একটা শর্ট সেগমেন্ট, তারপরে একটা লং সেগমেন্ট, তারপরে একটা শর্ট সেগমেন্ট, তারপরে একটা লং সেগমেন্ট। ঠিক আছে? তো আমরা এই জায়গাগুলোতে একটা করে অ্যাটম বসাতে পারি। ঠিক আছে? তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল কোয়াজি ক্রিস্টাল। ঠিক আছে? তো এবার এটা আমরা 3 ডাইমেনশনেও ভাবতে পারি, যে আমরা একটা 3 ডাইমেনশনাল প্যাটার্ন আছে যার একটা ডাইমেনশনে এরকম একটা জিনিস হচ্ছে, তাহলে ওইটা একটা সিস্টেম যেটা 3 ডাইমেনশনে ডিফাইন্ড, কিন্তু ওটা হচ্ছে একটা 1 ডাইমেনশনাল কোয়াজি ক্রিস্টাল। তো সিমিলারলি এটাকে আমরা 3 ডাইমেনশনাল কোয়াজি ক্রিস্টালের এক্সাম্পল নিয়ে পরে ডিসকাস করবো, কিন্তু মানে এইটা হচ্ছে একটা ওয়ে অফ জেনারেটিং আ 1 ডাইমেনশনাল কোয়াজি ক্রিস্টাল। ঠিক আছে? তো এই প্যাটার্নটা পিরিয়ডিক নয়, আবার পুরোপুরি র্যান্ডামও নয়, মানে এই দুটো পয়েন্ট একদম বিশাল কাছাকাছি আসতে পারে না। মানে এখানে আপাতত দু রকমই ইউনিট সেল আছে। মানে এই ইউনিট সেল বলতে আমরা কি বুঝি, যে এই কোন রিজিয়নটা এই পার্টিকেলটার বেশি কাছে, যেটা অন্য যে কোনো পার্টিকেল, যেমন এই রিজিয়নটার, মানে যদি আমরা এই রিজিয়নটার কথা ভাবি, মানে এটা এই লোকটার জায়গা। ঠিক আছে? এখানে যে বসে আছে তার জায়গা, এই রিজিয়নটা এর জায়গা। সিমিলারলি তো এই কারোরই জায়গাটা 0 হয়ে যায়নি। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট কোয়াজি ক্রিস্টালের, যে প্রত্যেকটা সাইটের বা পার্টিকেলের বা অ্যাটমের একটা ফাইনাইট করসপন্ডিং একটা এরিয়া আছে, এরিয়া বা ভলিউম বা এইখানে লাইন সেগমেন্ট আছে, যেইটা মানে সেই সাইটটাকে অ্যাসাইন। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ফিবোনাচি সিকোয়েন্স বা ফিবোনাচি চেন। তো এই অ্যাটমগুলো দিয়ে যে আমরা জিনিসটা পেলাম, সেটা হচ্ছে একটা ফিবোনাচি
ক্রিস্টাল। তো এই ক্রিস্টালটা আর একটা রিকোয়ারমেন্ট অ্যাড করা যেতে পারে, যেটাকে বলে সেলফ সিমিলারিটি। তো সেলফ সিমিলারিটি কনসেপ্টটাও খুব ইম্পর্টেন্ট ফিজিক্সের, স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের অনেক জায়গায় আসে। তো এইখানে সেলফ সিমিলারিটির মানে কি, যে আমরা এই এলটাকে নিয়ে যে নতুন এলটাকে যা দিয়ে রিপ্লেস করলাম, মানে এই ক্ষেত্রে আমরা এল এস, যেটাকে আমরা এল প্লাস এসও ভাবতে পারি, সেইটা দিয়ে রিপ্লেস করলাম। তো সেইটা আর এসটা, সেই দুটোর সাইজের যে রেশিওটা আর অরিজিনাল যে সাইজের যে রেশিওটা ছিল সেটা যেন সেম হয়। তার মানে কোনো একটা স্কেলিং করে এই ছবিটাকে যদি আমরা এটাকে নেক্সট স্টেপে বানাই, বা এটার একটা ছবি বানাই আর এটার একটা ছবি বানাই, এইটার ছবিটাকে আমরা এইটা কিছুটা স্কেলিং করে এটার নিচে একবারে এঁকে ফেলতে পারবো, যাতে আমরা বলতে পারবো যে এই এলটা, এই পার্টিকুলার জিনিসটা হয়ে গেছে, এই যেমন এই এলটা এলএস হয়ে গেছে আর এই এসটা এল হয়ে গেছে। সিমিলারলি একটা স্কেলিং করে আমরা বলে দিতে পারবো যে এই জিনিসটা এটা হয়ে গেছে, তাহলে আমরা সেলফ সিমিলার বলবো দুটো স্ট্রাকচারকে। ঠিক আছে, আরেকবার এটা বলে দিচ্ছি, যেমন আমাদের এই এল, এই পার্টিকুলার এইখানটায় ছবিটাকে, এই পার্টিকুলার সিকোয়েন্সটাকে আমরা লিখতে পারি যে এরকম একটা লম্বা আছে, তারপরে একটা শর্ট ইন্টারভাল আছে, আর তারপরে দুটো লং ইন্টারভালস আছে, তারপরে একটা শর্ট ইন্টারভাল আছে। এটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। তো একটা লং শর্ট, লং লং শর্ট, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই পরেরটাকেও ঠিক এইভাবেই আঁকবো, ঠিক আছে। কিন্তু আমরা করব হচ্ছে, এই আমাদের শর্টটা লং হয়ে গেছে, ঠিক আছে, তো এই শর্টটাকে আমরা এখানে লং বানিয়ে দেবো। তো এখন এর লংটা আমাদের এতটা, আর লংটা লং শর্ট হয়ে গেছে, তো আমাদের এইটা লং আর এইটা শর্ট, ঠিক আছে। আর এইটা সিমিলারলি লং শর্ট হয়ে গেছে, আর এইটা লং শর্ট হয়ে গেছে, আর এটা লং হয়ে গেছে, ঠিক আছে। তো তো আমরা কি করতে পারলাম, যে আমরা বলতে পারলাম যে এই যে এই জায়গাটা ছিল, এই জায়গাটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে, পুরো জিনিসটা স্কেল হয়ে গেছে। মানে এটা হচ্ছে এল এস ছিল, এই এলটা এল এস হয়ে গেছে, এই এলটা এস এল হয়ে গেছে, কিন্তু মানে এই সাইজটা মেনটেন করেই আমরা এটার নিচে বলে এটাকে এঁকে এই মানে কোন জায়গাটায় তো কনভার্ট হয়েছে সেইটা বলতে পারছি। তো এরকম যদি আমরা করতে পারি, তাহলে আমরা বলবো যে এই কম্বাইন ইউনিটে এটা হচ্ছে এল প্রাইম, এইটা হচ্ছে এস প্রাইম, অ্যান্ড সো অন। তো ওই এরকম যেই প্যাটার্নগুলোতে করা যায়, যে আমরা একটা লোকালি একটা কিছু হয়তো মানে সেটাকে ইনফ্লেট করলাম বা ডিফ্লেট করলাম, মানে বড় করলাম বা ছোট করলাম, করে প্রপারলি স্কেল করে অরিজিনাল জিনিসটা নতুন জিনিসটাকে পাশাপাশি ছবিগুলোকে ম্যাচ করানো যায়, তাহলে সেই জিনিসটাকে সেলফ সিমিলার বলা হয়, ঠিক আছে। তো এইরকম ওই নতুন এল এর যে কনভার্টেড ভার্সনটা আর এস এর যে কনভার্টেড ভার্সনটা, তাদের যে সাইজের রেশিওটা ইজ ইকুয়াল টু দ্য অরিজিনাল রেশিওস। তো এই সাইজের রেশিওটা কী হয়, মানে আমাদের এলটা হয়ে গেছে হচ্ছে এল প্লাস এস, ঠিক আছে, মানে এল এর যা লেন্থ প্লাস এস এর যা লেন্থ, আর এসটা হয়ে গেছে এল ইজ ইকুয়াল টু এল বাই এস, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কী করতে পারি, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, এল বাই এল 1 হয়েছে, প্লাস এস বাই এল ইজ ইকুয়াল টু এল বাই এস, ঠিক আছে। তো এইটাকে আমরা সব কিছু এদিকে নিয়ে একটা এল বাই এস দিয়ে যদি সব টার্মকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কী পাচ্ছি, এটা এল এই দিকটা থেকে লিখছি এল বাই এস হোল স্কোয়ার মাইনাস এখান থেকে এল বাই এস, ঠিক আছে, সব কিছুকে এল বাই এস দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর এটাকে এল বাই এস দিয়ে মাল্টিপ্লাই করলে 1 পাচ্ছি, আর এটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এগুলোর আমরা রুটস জানি। তো এটার রুটস কী হবে, এল বাই এস ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট অফ এই 1 প্লাস 4 মানে স্কোয়ার রুট অফ 5 বাই 2, ঠিক আছে। আর আমরা যেহেতু পজিটিভ লেন্থ দিয়ে ইন্টারেস্টেড, তো আমরা এখান থেকে ইন্টারেস্টেড হচ্ছে -1 প্লাস স্কোয়ার রুট অফ 5, সরি এটা এখানে একটা করেছি, এটা প্লাস হবে, ঠিক আছে। তো এটার পজিটিভ একটা হচ্ছে 1
তো এটা হচ্ছে 1 প্লাস অর মাইনাস √5/2, ঠিক আছে। আর 1 মাইনাস √5টা নেগেটিভ, তো এর পজিটিভ রুটটা হচ্ছে সেটা হচ্ছে টাও ইজ ইকুয়াল টু 1 প্লাস √5/2, ঠিক আছে। তো এইটা তোরা জানিস এটাকে বলে গোল্ডেন রেশিও, এটা সিনেমাও বেরিয়ে গেছে। তো সেই নেচারে বিভিন্ন জায়গায় এই রেশিওটা দেখা যায়। তো আমরা কি দেখালাম যে ওই এল আর এস এর যে লেন্থের রেশিওটা, সেটা যদি এই গোল্ডেন রেশিওটা হয় তাহলে ওই প্যাটার্নগুলো একটা সাইকেল পরে সেলফ সিমিলার হয়, ঠিক আছে। তো এই প্যাটার্ন দিয়ে তৈরি যে সিকোয়েন্সটা, মানে ফিবোনাচি সিকোয়েন্সটা ফার্স্টে লিখে নিলাম, এলএস এর একটা সিকোয়েন্স, আর এইটাকে যেই সেগমেন্টগুলো দিয়ে রিপ্লেস করছি, লং সেগমেন্টটা যদি শর্ট সেগমেন্টের এই টাও টাইমস হয়, যেখানে টাও হচ্ছে 1 প্লাস √5/2, হ্যাঁ, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 1.6 মতন হয়, তাহলে সেই প্যাটার্নগুলো সেলফ সিমিলার হবে, ঠিক আছে। সেলফ সিমিলার যখন জিনিসগুলো হয় তখন এই যে রুলগুলোকে, সেগুলোকে হয় আমরা একটা মানে সাইডগুলোকে ফুলিয়ে বড় করে দেওয়া বা শ্রিঙ্ক করে ছোট করে দেওয়ার মতন ভাবতে পারি। তো ওই রুলগুলোকে ইনফ্লেশন বা ডিফ্লেশন রুলস বলে, ঠিক আছে। ঠিক আছে, তো এই ডিফ্লেশন, ওই আগের কেসে যেটা রুলটা আমরা ছোট করে দিচ্ছিলাম সেগুলোকে ডিফ্লেশন রুলস বলবে, সিমিলারলি তার উল্টোটাকে ইনফ্লেশন রুলস বলে, ঠিক আছে। তো এটা একটা টার্মিনোলজি তোরা অনেক জায়গায় দেখতে পারিস, তাই এটা মেনশন করে দিলাম। তো আর একটা জিনিস যেটা করা যায়, যে ওই সাইটের যে পজিশনগুলো যদি xn দিয়ে ডিনোট করি, nth সাইটের পজিশনটা, তাহলে সেটাকে এইভাবে লেখা যেতে পারে, n প্লাস 1/τ n প্লাস 1 বাই, ঠিক আছে। তো এখানে আমরা কি করেছি যে এই ফাংশনটা হচ্ছে ওই গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু সামথিং, মানে আমরা যেটা ওই ফ্র্যাকশনাল পার্টটা বাদ দিয়ে দিলে, মানে এইটা অফ 6.5 ইজ ইকুয়াল টু 6, এইটা অফ 7.9 ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে। এটা 6.01 হচ্ছে 6, মানে ইন্টিজার পার্ট। বিভিন্ন প্রোগ্রামে তোরা যেটা মানে ইন্টিজারে কনভার্ট করলে যেটা হবে রাউন্ড ফাংশন, কিছু কিছু ল্যাঙ্গুয়েজে আছে সেই ফাংশনটা। তো এরকম একটা যদি আমাদের পজিশনসগুলো হয় এরকম একটা রুল অনুযায়ী, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মানে এটা হচ্ছে আমাদের বিভিন্ন সাইটসগুলোর পজিশনস, ঠিক আছে। nth সাইটের পজিশন হচ্ছে n প্লাস 1/τ, এই টাও মানে এই পার্টিকুলার কেসে ওই গোল্ডেন রেশিওটা, মানে এখানে এটাকে আরও জেনারেলাইজ করা যায়, এটা আরবিটারি ইরেশনাল নাম্বার দিয়ে করা যেতে পারে, বিশেষ করে এই ভেতরের ইরেশনাল নাম্বারটা। আর কিন্তু আপাতত মানে আমরা ওই গোল্ডেন রেশিওটার কথাই ভাবতে পারি। তো এই xn ইজ ইকুয়াল টু n প্লাস 1/τ আর ইন্টিজার পার্ট অফ n প্লাস 1/τ, এটা যদি হয় তাহলে আমাদের গ্যাপসগুলো কি হতে পারে, ডেল্টা xn সেটা কত হবে, সেটা হচ্ছে xn মাইনাস xn মাইনাস 1 এমভাবে ডিফাইন করি, উল্টো দিই মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ডিফাইন করেছি। xn প্লাস 1 মাইনাস xnও করতে পারতাম, তো আপাতত এটা করলে জিনিসটা বোঝা যাবে। তো xn কি ছিল, n প্লাস 1/τ, n প্লাস 1/τ, আর মাইনাস হচ্ছে n মাইনাস 1 করেছি, n মাইনাস 1 মাইনাস 1/τ n/τ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ডেল্টা, মানে গ্যাপটা nth সাইডটার আগে যে গ্যাপটা সেটা। তো n মাইনাস 1 হচ্ছে 1, আর প্লাস 1/τ ইন্টু n প্লাস 1, এটাকে এইভাবে লিখি n/τ প্লাস 1/τ
মাইনাস এন বাই টাউ। ঠিক আছে, ঠিক আছে। এবার আপাতত এইখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এইটার কী কী ভ্যালু হতে পারে। তো ফার্স্টলি একটা ভ্যালু হতে পারে যে এই 1/টাউটা কি, 1/টাউটা হচ্ছে টাউটা একটা নাম্বার যেটা 1.6 কাছাকাছি, মানে 1-এর চেয়ে বেশি। তো 1/টাউটা একটা নাম্বার যেটা 1-এর চেয়ে ছোটো। ঠিক আছে, তো এবার 1-এর চেয়ে ছোটো একটা নাম্বার যদি আমরা যে কোনো একটা রিয়েল নাম্বারের সাথে অ্যাড করি, তাহলে পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে সেটার যে ইন্টিজার পার্টটায় সেটায় কী কী চেঞ্জ হতে পারে। তো ধরা যাক আমরা এটা 15.3 আছে, ঠিক আছে, সেইটার সাথে আমি 1-এর থেকে ছোটো একটা জিনিস অ্যাড করছি, তো ধরা যাক 0.2 অ্যাড করছি, তাহলে তার ইন্টিজার পার্টটা 15.3 এর সাথে অরিজিনাল নাম্বারটা 15.3 ছিল, আর আমরা যেটা অ্যাড করছি সেটা যদি 0.2 হয়, তাহলে এই জিনিসটা অ্যাড করার পর ইন্টিজার পার্টটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, কিন্তু যদি এটার জায়গায় 0.9 হয়, তাহলে ইন্টিজার পার্টটা 15-এর জায়গায় 16 হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে কি আছে, আমাদের n/টাও একটা নাম্বার, এটা ধরা যাক 15.3, আর 1/টাও একটা নাম্বার যেটা লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, তো 1 লেস দ্যান ইকুয়াল টু 1 ওয়ালা একটা নাম্বার যদি আমরা একটা কিছুর সাথে অ্যাড করি, তাহলে ওই অরিজিনাল নাম্বারটার ইন্টিজার পার্টটা অ্যাটমোস্ট 1 বাড়তে পারে, তার বেশি বাড়তে পারে না। মানে এটা কখনোই 17 হয়ে যেতে পারে না আমি যতই এটাতে অ্যাড করি। মানে যদি আমি 15.9ও অ্যাড করি, 15.9 থেকে স্টার্ট করি, তাহলে তার সাথে আমি একটা 1-এর নিচে কিছু একটা অ্যাড করে ওটাকে আমি কিছুতেই 17 বানিয়ে দিতে পারবো না। এর ইন্টিজার পার্টটাকে অ্যাটমোস্ট 1 বাড়াতে পারবো। তাহলে n/টাউ এর ইন্টিজার পার্টটা এই 1/টাউ অ্যাড করার জন্য অ্যাটমোস্ট 1 বাড়তে পারে। ঠিক আছে, তো এই পার্টটার কন্ট্রিবিউশনটা এই যেটা ব্র্যাকেটসের মধ্যে আছে, সেটার হয় 1 হবে বা 0 হবে, হয় বাড়বে না, কিছুই বাড়বে না, মানে 15টা 15ই থেকে যাবে, বা অ্যাটমোস্ট 1 বাড়বে। ঠিক আছে, তো এটা যদি না বাড়ে, তাহলে এটার ভ্যালুটা, ওই গ্যাপটার ভ্যালুটা 1ই থেকে গেল। আর যদি 1 বাড়ে, তাহলে গ্যাপটার ভ্যালুটা, এই পার্টটার কন্ট্রিবিউশনটা 1/টাউ হলো, আর গোটা জিনিসটা হলো 1 + 1/টাউ। ঠিক আছে, তো এটা হচ্ছে ইফ n/টাউ + 1 = n/টাউ, আর এটা হচ্ছে আদারওয়াইজ। আর আদারওয়াইজ মানে এটা হচ্ছে এটা +1, হ্যাঁ, আর কোনো অপশান নেই। আর আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পারি, যে এই 1 + 1/টাউটা, সেটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আবার টাও বানিয়ে দেওয়া যায়। তো 1 + 1/টাউ = এটাকে আমরা কি লিখতে পারি, টাওটা একটা ইকুয়েশন স্যাটিসফাই করে, যেটা হচ্ছে টাউ² - টাউ - 1 = 0। ঠিক আছে, টাও একটা ইকুয়েশন স্যাটিসফাই করে, যেটা এইটা। তো এবার আমি এইটাকে এদিকে নিয়ে যাই, টাউ² = টাউ + 1। ঠিক আছে, এবার এই গোটা জিনিসটাকে যদি আমরা টাও দিয়ে ভাগ করি, তার মানে টাউ = 1 + 1/টাউ। ঠিক আছে, তার মানে এই জিনিসটা = টাউ। ঠিক আছে, তো আমাদের এই গোটা জিনিসটা সামারাইজ করলে কি বলছি, আমরা বলছি যে এই রুলটা যদি থাকে, আমাদের সাইডগুলো যদি এই রুল অনুযায়ী পজিশনে থাকে, মানে nth সাইডটা পজিশন হচ্ছে এই ইকুয়েশন 1 দিয়ে ডিনোট করা হচ্ছে, তাহলে যে গ্যাপসগুলো থাকে Δx-গুলো, সেইটা দুটো ভ্যালু নিতে পারে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে টাউ। ঠিক আছে, যেটা এক্স্যাক্টলি ওই ফিবোনাচি সিকোয়েন্সের মতন। তো এইটা হচ্ছে ওই ফিবোনাচি সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করার আরেকটা মেথড। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা দিয়ে এই কোয়াজি ক্রিস্টালকে দেখা যায়, মানে কোয়াজি ক্রিস্টালের এক্সপেরিমেন্ট করা যায়, সেটা হচ্ছে মানে বা যে কোনো সলিডকে এক্সপেরিমেন্ট করে দেখা যায়, সেটা হচ্ছে ডিফ্র্যাকশন, মানে যেমন এক্সরে ডিফ্র্যাকশন, ইলেকট্রন ডিফ্র্যাকশন, এরকম, যেটা মানে অরিজিনাল কাজটাতেও সেটাই করা হয়েছিল। তো একটা ক্রিস্টালিন প্যাটার্ন আমরা জানি, যে একটা ক্রিস্টালিন প্যাটার্ন যদি 1D ক্রিস্টাল ভাবি, মানে 1D ক্রিস্টাল একরকমেরই হয়, ওই সবকটা ইউনিফর্মলি স্পেসড সাইডস আছে। ঠিক আছে,
মানে ল্যাটিস একরকমই হয়। এর উপর আমরা চাইছে মানে ক্রিস্টালটা বানানোর সময় এর উপর বেসিসটা চাইছে দিতে পারি, কিন্তু ল্যাটিসটা হচ্ছে মানে একটা একটা কনস্ট্যান্ট, ল্যাটিস কনস্ট্যান্ট হচ্ছে ইউনিফর্মলি স্পেস পয়েন্ট। তো এইটার ইন্টেন্সিটি প্যাটার্নটা কী হয়, এইটার হয় হচ্ছে ওই মানে এইটা যদি এ ডিস্টেন্স হয় তাহলে এটা 2π/a পরপর একটা করে পিক থাকে, ঠিক আছে। এটা হচ্ছে এটাকে স্ট্রাকচার ফ্যাক্টর বলা যেতে পারে। ওই ওয়েভ ভেক্টরের সাথে এরকম এই ওয়েভ ভেক্টরে পিকস দেখা যায়, ঠিক আছে। তো ডিফ্র্যাকশন করলে এরকম টাইপের এর একটা মাল্টিপল কিছু একটা দেখতে পাওয়া যায়, এই জায়গায় পিকস দেখা যায়। এরপরে আমরা যদি একটা টোটালি র্যান্ডাম জিনিস নিই, মানে এখানে যেখানে সেখানে পয়েন্ট আছে, ঠিক আছে, এক ধরনের র্যান্ডাম প্রসেস হচ্ছে পয়সন প্রসেস। তো সেটা আমরা যদি একটা বাস স্টপে বসে বাসের জন্য ওয়েট করি, ঠিক আছে, তো সেই বাসের জন্য ওয়েট করলে বাসটা একটা অ্যাভারেজে একটা টাইম পরপর আসে, কিন্তু কোনো দিন লাকটা ভালো থাকলে বাসটা সঙ্গে সঙ্গে এসে যায়, কোনো কোনো দিন লাকটা খারাপ থাকলে বাসটা অনেক দেরিতে আসে। তো এই প্রত্যেক দিন বাসটা যতক্ষণ পরপর আসে সেগুলোকে যদি আমরা একটা এক্স অ্যাক্সিসে টাইম বরাবর প্লট করি, বা একই বাস স্টপে একদিনই আমরা বসে থেকে পরপর বাসগুলো কতক্ষণ পরপর আসছে সেটা যদি দেখি, তাহলে সেইটা যেই প্যাটার্নটা হয় মানে এটাকে ধরা যাক র্যান্ডাম প্যাটার্ন ভাবছি, যেটার একটা অ্যাভারেজটা ওয়েল ডিফাইন্ড, কিন্তু মানে কতক্ষণ পরপর আসবে সেটা আরবিট্রারিলি লং হতে পারে। তো সেই টাইপের প্রসেসের যদি আমরা একটা মানে ডিফ্র্যাকশন স্টাডি দেখি, মানে সেটার করেসপন্ডিং, ওটা আমি টাইমের রেসপেক্টে বললাম, মানে ওরকম একটা স্পেশিয়াল প্যাটার্ন যদি থাকে সিমিলার বা যে কোনো র্যান্ডাম প্রসেসে, তো সেইগুলোতে কী হয়, সেগুলোতে কোনো স্পেশাল ওয়েভ ভেক্টর থাকে না। এখানে যেমন স্পেশাল পয়েন্টস আছে যে এইখানটায় আমাদের জিনিসটা পিক করছে, এটা মানে হয় একদম কমপ্লিটলি ফ্ল্যাট হতে পারে, বা মানে কোথাও জিরো নয়, এরকম একটা ইয়ে হয়, ঠিক আছে। এটা হচ্ছে র্যান্ডাম প্যাটার্নের জন্য। তো কোয়াজি ক্রিস্টালে কী হয়, কোয়াজি ক্রিস্টালে জিনিসটা হয় হচ্ছে এরকম অনেক বেশি পিকস থাকে, ছোট ছোট পিকস, বড় বড় পিকস, কিন্তু মাঝখানে এই ডিফ্র্যাকশন ইন্টেন্সিটিগুলো জিরো হয়, ঠিক আছে। মাঝখানে এমন এমন জায়গা আছে যেখানে ইন্টেন্সিটিটা এক্স্যাক্টলি জিরো বা স্ট্রাকচার ফ্যাক্টরটা এক্স্যাক্টলি জিরো। তো সেইটা হচ্ছে একটা প্রপার্টি অফ কোয়াজি ক্রিস্টাল। মানে এরকম নয় যে এখানে একদম পুরোই ফাঁকা, মানে এখানে হচ্ছে পুরো জায়গাটাই একটু পরপর একটা করে পিক আছে, কিন্তু একটু পরপর এমন জায়গা আছে যেখানে ইন্টেন্সিটিটা এক্স্যাক্টলি জিরো। তো এইটা হচ্ছে কোয়াজি ক্রিস্টালের ডিফ্র্যাকশন প্যাটার্ন করলে এরকম একটা দেখা যেতে পারে। ওই ফিবোনাচি সিকোয়েন্সের মতন যদি আমরা একটা লম্বা একটা সিকোয়েন্স জেনারেট করি, সেটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো। কোয়াজি ক্রিস্টাল বানানোর আরেকটা টেকনিক হচ্ছে একটা হায়ার ডাইমেনশনাল ক্রিস্টালকে একটা লোয়ার ডাইমেনশনে কিছু কিছু স্পেশাল ডাইরেকশন বরাবর প্রজেক্ট করলে একটা লোয়ার ডাইমেনশনাল কোয়াজি ক্রিস্টাল পাওয়া যায়। তো সেইটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। তো আমাদের ধরা যাক একটা 2 ডাইমেনশনাল একটা রেক্ট্যাঙ্গুলার ল্যাটিস আছে। তো এরকম আছে, আর একটু বড় করে নিই, ঠিক আছে, এরকম একটা ল্যাটিস আছে। তো এই ল্যাটিসটা থেকে আমরা এটা একটা 2 ডাইমেনশনাল ল্যাটিস, রেক্ট্যাঙ্গুলার ল্যাটিস, আর এদিকে ল্যাটিস কনস্ট্যান্টটা ধরা যাক এ, এদিকে বি, ঠিক আছে। তো এই ল্যাটিসটা থেকে আমরা একটা কোয়াজি ক্রিস্টাল, 1 ডাইমেনশনাল কোয়াজি ক্রিস্টাল তৈরি করব। তো ফার্স্টে আমরা এখানে যে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে, সেই ডাইরেকশনটার কিছু কিছু রেস্ট্রিকশন থাকবে, সেখানে একটা লাইন টেনে নিলাম, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর এর প্যারালাল আমরা আরেকটা লাইন টানবো, যেইটা বরাবর আমাদের কোয়াজি ক্রিস্টাল তৈরি হবে, ঠিক আছে। এই লাইনটা আর এই ড্যাশ লাইনটা প্যারালাল, ঠিক আছে। তো আমাদের কোয়াজি ক্রিস্টালটার রুলটা কি, যে রুলটা হচ্ছে যে আমাদের
এই স্ট্রিপটা যেটা তৈরি হলো, এই ড্যাশ লাইন আর এই সলিড লাইন, এই ব্যাকা করে যে লাইনগুলো অ্যাঙ্গেল থিটাতে, সেইগুলোর মাঝখানে যে ল্যাটিস পয়েন্টগুলো পড়ে গেছে, যেমন এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, আপাতত এই 4টে পয়েন্টই পড়েছে, আর এই পয়েন্টটা, 5টা পয়েন্ট পড়েছে। সেইগুলোর যে এই লাইন বরাবর প্রজেকশনগুলো, মানে এখানে একটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার ড্রপ করব, নিয়ে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের কোয়াজি ক্রিস্টালের একটা পয়েন্ট, সিমিলারলি এইটা আমাদের সেকেন্ড পয়েন্ট, তারপরে এইখানে আমাদের থার্ড পয়েন্ট আছে, তারপরে এইটার প্রজেকশন হচ্ছে এইরকম জায়গায়, এখানে ফোর্থ পয়েন্ট আছে, আর ফাইনালি এখানে আমাদের ফিফথ পয়েন্ট আছে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো যেগুলো আমরা ডার্ক কালার দিয়ে এঁকেছি, সেই পয়েন্টগুলো কিন্তু পিরিয়ডিক নয়, মানে এইগুলো যেমন একটা পিরিয়ডিকভাবে ছিল, এই পয়েন্টে এই ডার্ক কালার দিয়ে যে পয়েন্টগুলো আঁকা হয়েছে সেগুলো পিরিয়ডিক নয়, ঠিক আছে। তো এবার এই পয়েন্টগুলোর যে কোঅর্ডিনেট, মানে এই লাইন বরাবর পজিশনগুলো কি, সেগুলো কী করে বার করবো। তো সেইটা বার করার ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আমরা এই সলিড লাইনটা, এই ভার্টিক্যাল লাইনগুলোকে কোথায় কোথায় কাট করেছে সেটা ফার্স্টে দেখে নিই, ঠিক আছে। একটা তো এইখানটায় কাট করেছে, সেগুলোকে আমরা একটা ওপেন স্কোয়ার দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এটাকে ভালো খুব কাছাকাছি 3টে জিনিস হয়ে গেছে, তারপরে এখানে একটা আছে, আর এখানে একটা আছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে সলিড লাইনটা এই ভার্টিক্যাল লাইনগুলোকে কোথায় কোথায় কাট করেছে, ঠিক আছে। তো সেইগুলোর কোঅর্ডিনেটসগুলো কী করে পাবো। তো ফার্স্ট অফ অল যে এটা হচ্ছে আমাদের ধরা যাক অরিজিন, এই জায়গাটা, আর এই জায়গাটা হচ্ছে y0, তাহলে এই ড্যাশ লাইনটা স্লোপ হচ্ছে, ড্যাশ লাইন সলিড লাইন দুজনেরই স্লোপ হচ্ছে tan থিটা, ঠিক আছে। তার মানে সলিড লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু tan থিটা স্লোপ ইন্টু এক্স প্লাস y ইন্টারসেপ্ট, যেটা হচ্ছে y0, ঠিক আছে। তাহলে এই আমাদের এই এক্সগুলো কোথায় কোথায় আছে, এই সলিড লাইনের এক্সগুলো কোথায় কোথায় আছে। সলিড লাইনের এক্সগুলো হচ্ছে ইন্টিজার মাল্টিপলস অফ এ, ঠিক আছে। মানে এরকম a 2a এরকম জায়গায় জায়গায় আছে। তো এটার এক্সটা হচ্ছে 0, এইটার এক্সটা, এই বক্সটা, এটার এক্সটা হচ্ছে a, এটার এক্স হচ্ছে 2a অ্যান্ড সো অন, ঠিক আছে। তো আমরা আপাতত এটা নিয়ে এই পয়েন্টসগুলো, ঠিক আছে, সেগুলোর কোঅর্ডিনেটসগুলোর কথা ভাবছি। তো সেগুলোর এক্স হচ্ছে NA, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার, ঠিক আছে, 1 2 3 4 0 সব। তাহলে ওয়াইগুলো কত, ইকুয়েশনটা জানি, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে ওটার ওয়াইগুলো হচ্ছে tan থিটা ইন্টু NA প্লাস y0, ঠিক আছে। এবার এই ওপেন স্কোয়ারগুলো থেকে ওপেন সার্কেলগুলো পাওয়ার উপায়টা কি, মানে এই পয়েন্টটা জানি আর এই পয়েন্টটা জানি, এগুলোর মধ্যে রিলেশনটা কি। মানে এটা যেটা দেখে মনে হচ্ছে যে এইটা হচ্ছে এরকম আমাদের ডিসক্রিটাইজ করা হয়েছে এই লেভেলে, ওয়াই অ্যাক্সিসের এই হরিজন্টাল লাইনগুলো দিয়ে এই লেভেলগুলোতে। তো এটা ওই যে ফাংশনটা আমরা এরকমভাবে ডিনোট করেছিলাম, গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন ইকুয়াল টু আর পার্টিকুলার জিনিস, তাহলে এইগুলোকে যদি আমরা ওই রকম কয়েকটা লেভেল ভাবি, ইন্টিজার লেভেলসের মতন, মানে এটা ইন্টিজার নয়, এটা বি গ্যাপে লেভেলসগুলো। তো সেই বি গ্যাপের একটা লেভেলে, মানে ওই লার্জেস্ট বি লেভেল, যেটা হচ্ছে একটা হরিজন্টাল লাইনে, মানে কোন হরিজন্টাল লাইনটা এটার জাস্ট নিচে আছে সেটা হচ্ছে এই সার্কেলটা ডিনোট করে, ঠিক আছে। সিমিলারলি এই স্কোয়ারটার জন্য এটা এই সার্কেলটা, এই স্কোয়ারটার জন্য এটা এই সার্কেলটা, এই স্কোয়ারটার জন্য এটা এই সার্কেলটা, ঠিক আছে। তো এটাও এই গ্রেটেস্ট ইন্টিজার টাইপের একটা ফাংশন দিয়ে পাওয়া যেতে পারে। তো আমরা এটার ওয়াই অ্যাক্সিসটাকে একটা ইন্টিজারে কনভার্ট করবো কী করে, মানে ওয়াই অ্যাক্সিসটাকে এই বি দিয়ে ডিভাইড করলেই এটার হচ্ছে 1
এটা হচ্ছে বি, এটা 2b, এটা 3b অ্যান্ড সো অন। তার মানে ওয়াই কোঅর্ডিনেটটাকে বি দিয়ে ডিভাইড করলেই আমরা একটা জিনিস পাবো, যেইটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিলে আমরা এই ওপেন সার্কেলগুলোর ওয়াই কোঅর্ডিনেটসগুলো পেয়ে যাবো, ঠিক আছে। তো তার মানে ওই ওপেন সার্কেলসের তো এরকমভাবে ডিনোটেড যে পয়েন্টসগুলো, তাদের এক্সগুলো এক্স্যাক্টলি সেম, কারণ এই স্কোয়ারটার এই সার্কেলটার এক্স্যাক্টলি সেম এক্স, সিমিলারলি এই স্কোয়ারটা এই সার্কেলটার সবকটার এক্সগুলো এক্স্যাক্টলি সেম। তাহলে ওটার এক্স হচ্ছে এন এ আর ওয়াই হচ্ছে, এইটাকে ফার্স্টে আমরা বি দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। তো ট্যান থিটা ইন্টু এন এ প্লাস ওয়াই জিরো যে জিনিসটা ছিল সেটাকে আমরা বি দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। তারপরে যেই নাম্বারটা পাবো সেটা ইন্টিজার নয়, তো এবার আমরা সেটাকে গ্রেটেস্ট ইন্টিজার সেটা বার করবো, ঠিক আছে। তাহলে আমরা এই কোন লেভেলটা আছে সেটা পৌঁছে যাব, সেইটার করেসপন্ডিং ইন্টিজারটা পাবো, কিন্তু সেইটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করলে, মানে এই লাইনটার ইয়েটা হচ্ছে 1 নয়, এটা বি, তো এই 1টাকে বি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এখানে পৌঁছে যাব, তো এটাকে আবার বি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আছে, ফার্স্ট যে জিনিসটা, হ্যাঁ, তো না এটুকু করলেই আমরা এই যে এই সার্কেলগুলোর ওপেন সার্কেলগুলোর সেগুলোর এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দুটোই পেয়ে গেছি, ঠিক আছে। তো এবার আমরা এখানে প্রজেক্ট করবো কী করে, এই মানে আমাদের যেগুলো দরকার এই ডার্ক সার্কেলসগুলোর কোঅর্ডিনেটসগুলো কী করে পাবো, তো আমরা জাস্ট ওইটাকে ওইটার করেসপন্ডিং ডাইরেকশন দিয়ে যদি ডট করে দিই তাহলে ওটার করেসপন্ডিং যে পজিশনগুলো পেয়ে যাবো। তো ওটা একবার লিখছি, তো আমাদের যে ওপেন সার্কেলসগুলো সেগুলো ছিল হচ্ছে, সেগুলোর পজিশন ভেক্টরসগুলো যদি লিখি তাহলে ছিল হচ্ছে আই হ্যাট ইন্টু এন এ, এটা ওর এক্স এর ছিল, আর ওয়াই কম্পোনেন্টটা ছিল হচ্ছে ওই ইন্টিজার পার্টের মতন ফাংশনটা ট্যান থিটা ইন্টু এন এ প্লাস ওয়াই জিরো বাই বি, এইটা ছিল এটার ইন্টিজার পার্ট ইন্টু বি, ঠিক আছে। এইটা আমাদের ওই সার্কেলের পয়েন্টগুলো ছিল। আর তাহলে আমরা এই যে কালার্ড সার্কেলগুলো, ডার্ক সার্কেলগুলো, সেইগুলোর পজিশনগুলো পাবো হচ্ছে এই ভেক্টরটাকে, এটাকে যদি আমরা R0 দিয়ে ডিনোট করি, R0n, ঠিক আছে, এই পজিশন ভেক্টরগুলোকে, তাহলে আমাদের এইটার পজিশন ভেক্টরগুলো মানে Rn ইজ ইকুয়াল টু R0n, এইটা ডটেড উইথ এই ডাইরেকশনের করেসপন্ডিং যে ইউনিট ভেক্টরটা, ঠিক আছে, কস থিটা আই হ্যাট প্লাস সাইন থিটা জে হ্যাট, ঠিক আছে, আপ টু আ কনস্ট্যান্ট। এই প্রথমটা কোথায় আছে সেটার একটা রিডান্ডেন্সি আছে, আমাদের এন এর ভ্যালু 0টা কোথায় আছে, তো আপ টু আ কনস্ট্যান্ট এই লাইন বরাবর পজিশনগুলো এইটা দিয়ে ডিনোট করা যেতে পারে। তো সেটা আরেকবার মানে ডট প্রোডাক্ট করার পর একটা স্কেলার পাবো, মানে এটা হচ্ছে এটাকে আমরা নাম দিচ্ছি এক্সএন, ঠিক আছে, সরি এইটা ভেক্টর নয়, এটা হচ্ছে এক্সএন, যেইটা হচ্ছে আমাদের ওই সলিড লাইনে কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে মেজার পজিশনগুলো, তো সেইটা আমরা দুটো এই ভেক্টরটার ওই ডাইরেকশনটা ডট প্রোডাক্ট করে পেয়েছি, ঠিক আছে। তো এইটা একটু মানে আমরা এই লাইনটায় প্রজেক্ট করতে চাইছি, তো এর করেসপন্ডিং যে ডাইরেকশনটা সেইটাতে এইটার পজিশন ভেক্টরটাকে ডট করে দিচ্ছি, তাহলে আমরা এই লাইন বরাবর কম্পোনেন্টগুলো পেয়ে যাবো যেটা আমাদের দরকার, এই লাইন বরাবর কম্পোনেন্টগুলো দরকার, ঠিক আছে, এই অ্যাক্সিসে কোঅর্ডিনেটসটা, মানে এটাকে যদি একটা অ্যাক্সিস ভাবি, সেই অ্যাক্সিসে কোঅর্ডিনেটটা সেটার নাম হচ্ছে এক্সএন নাম দিয়েছি, ঠিক আছে, মানে এই এক্স আর এই এক্সটা আলাদা। তো এটাকে আরেকবার পুরোটা লিখে নিই, তো কস থিটা এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা আছে হচ্ছে এন এ কস থিটা, ঠিক আছে, আর এইটার সাথে সাইন থিটা মাল্টিপ্লাই করতে হবে, প্লাস এই বি আছে আর সাইন থিটা, তো বি সাইন থিটা, আর গ্রেটেস্ট ইন্টিজার অফ ট্যান থিটা ইন্টু এন এ প্লাস ওয়াই জিরো ডিভাইডেড বাই বি।
ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ওই যে লাইনটার বরাবর আমাদের কোয়াজি পিরিয়ডিক স্ট্রাকচারটা দরকার, সেই লাইনটা বরাবর ল্যাটিসের মানে ওই পয়েন্টগুলোর ওই ডার্ক সার্কেলগুলোর পজিশনগুলো। ঠিক আছে। তো এইটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করলে আমরা একটা স্পেশাল এ বি থিটার একটা ভ্যালু চুজ করি। তো এ ইজ ইকুয়াল টু বি ইকুয়াল টু সেক থিটা যদি চুজ করি, আর যদি আমরা এটা চুজ করি যে ওয়াই জিরো যেটা ইজ ইকুয়াল টু সেক থিটা বাই বি, তাহলে কি হবে দেখি। তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সেক থিটা ধরলে এই এ ইন্টু কস থিটা মানে সেক থিটা ইন্টু কস থিটা 1 হয়ে যাবে। তার মানে এক্স এন ইজ ইকুয়াল টু 1 হবে, ইজ ইকুয়াল টু এন হবে। ঠিক আছে, বাকি এ কস থিটা ইকুয়াল টু 1 হয়ে গেছে। আর বি সাইন থিটা মানে সেক থিটা ইন্টু সাইন থিটা সেটা হচ্ছে ট্যান থিটা। আর আমরা ধরছি যে ট্যান থিটাটা ইজ ইকুয়াল টু 1/τ। ঠিক আছে, সেইটা ধরলে আমরা কি পাবো, সেই তো এই বি সাইন থিটা হচ্ছে যে ট্যান থিটা যেটাকে আমরা ধরেছি হচ্ছে 1/τ। আর এইটার ভিতরে কি আছে, এটার ভেতরে আছে এন এ ট্যান থিটা। ঠিক আছে, তার মানে এন এ, তো ট্যান থিটাটা হচ্ছে 1/τ। আর এ আর বিটা কেটে গেল। ঠিক আছে, এ মানে আমরা ধরেছি এ ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, আর তাহলে এটা হচ্ছে n/τ। আর ওয়াই জিরো বাই বি, তো ওয়াই জিরো বাই বি হচ্ছে, সরি আমরা ওয়াই জিরোটাকে ধরছি সেক থিটা বাই টাও। ঠিক আছে, তো সেক থিটাটাই হচ্ছে বি, তো ওয়াই জিরো বাই বি হচ্ছে ওয়াই জিরো বাই সেক থিটা যেটা ইজ ইকুয়াল টু 1/τ। ঠিক আছে, এটা জাস্ট বসালে এই চারটে জিনিস এখানে বসালে এটা পেয়ে যাবে। মানে এটা একটা এক্সাম্পল, মানে এইটা অবধি আপাতত যা ডিরাইভ করেছিলাম, এটা একটা স্পেশাল ভ্যালুজ এ বি ওয়াই জিরো থিটার বসাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে n প্লাস 1/τ, গ্রেটেস্ট ইন্টিজার অফ n প্লাস 1/τ। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোরা সবাই চিনতে পারছিস যে এটা একটু আগেই আমরা এইটা ডিসকাস করেছিলাম যে ওই ফিবোনাকি চেনটার যে পজিশনসগুলো সেইটাকে আমরা এইভাবে ডিনোট করেছিলাম। ঠিক আছে, তো আমরা এই দেখাতে পারলাম যে একটা রেক্ট্যাঙ্গুলার ল্যাটিসকে আমরা কোনো একটা লাইন বরাবর যদি প্রজেক্ট করি, আর ওই লাইনটার মানে স্লোপটার উপর ডিপেন্ড করে আর ল্যাটিস কনস্ট্যান্টগুলোর উপর ডিপেন্ড করে আমরা ওই ফিবোনাচি চেনটাকে কনস্ট্রাক্ট করতে পারছি। ঠিক আছে, সিমিলারলি এরকম অন্য লাইন বরাবর প্রজেক্ট করে আমরা অন্য কোয়াজি পিরিয়ডিক স্ট্রাকচার বা কোয়াজি ক্রিস্টাল তৈরি করতে পারি। আর এখানে ইম্পর্টেন্ট জিনিসটা ছিল হচ্ছে যে এই স্লোপটা, যে ট্যান থিটাটাকে আমরা 1/τ চুজ করেছিলাম। ঠিক আছে, তো এই ট্যান থিটাটা হ্যাজ টু বি ইরেশনাল। তো অর মানে যদি এ ইজ ইকুয়াল টু বি হয়, আর ইন দ্য জেনারেল কেস এই এ ট্যান থিটা বাই বি হ্যাজ টু বি ইরেশনাল। ঠিক আছে, এই এখানে ফ্যাক্টরটা কি আছে, এন এ ট্যান থিটা বাই বি, এই জায়গাটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট একটা কোনো ফ্র্যাকশন, ওটা বেশি রোল প্লে করে না। মেন রোলটা প্লে করে হচ্ছে এই এন এর সাথে যে ফ্যাক্টরটা আছে সেটা ইরেশনাল হতে হবে। আর তাহলে জিনিসটা একটা কোয়াজি পিরিয়ডিক প্যাটার্ন তৈরি করবে। ঠিক আছে, তো এরপর থেকে আমরা নেক্সট দিন স্টার্ট করবো। ঠিক আছে, তো এইটা ছিল বেসিক্স অফ কোয়াজি ক্রিস্টালস। মানে আপাতত শুধু 1D কোয়াজি ক্রিস্টালের কথা বলেছি, আর এর পরের দিন 2D আর 3D কোয়াজি ক্রিস্টালের কিছু কিছু কথা বলবো।